স্যার আগের রেকর্ডিং গুলো একটু দিয়ে দিয়েন স্যার। ওকে, দিয়ে দিব সব। জি স্যার, এগুলো একটু দিয়ে দিয়েন স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা স্টার্ট করবো আজকে বেজিয়ার কার্ভ নিয়ে, যেটা লাস্ট দিন আমরা একটু স্টার্ট করছিলাম। ঠিক আছে। বেজিয়ার কার্ভ বেসিক্যালি একটা কার্ভ ড্রয়িং টেকনিক, যেখানে আমরা যে কোনো ধরনের কার্ভকে তৈরি করতে পারি, যেটা অরিজিনালি এই অ্যালগোরিদমটা বা টেকনিক্সটা ডেভেলপ করছে পল ডি কাস্টাজো নামে একজন। ঠিক আছে। সো এই কার্ভটা তৈরি করার জন্য আমাদের একটা ইকুয়েশন জানতে হয়, যেটাকে আমরা বলি প্যারামেট্রিক ইকুয়েশন অফ লাইন। ঠিক আছে। জিনিসটা দেখতে অনেকটা এরকম, যেটা আমি লাস্ট দিন দেখাইছিলাম। ঠিক আছে। এই এই ইকুয়েশনটা দিয়ে আমরা কি করতে পারি, এখানে প্যারামিটারটা হচ্ছে টি। টি এর ভ্যালু হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে ভ্যারি করে। ঠিক আছে, 0 থেকে 1-এর মধ্যে ভ্যারি করে। এখন যদি আমি টি এর কোনো একটা ভ্যালু দেই, এখানে পি নটটা হচ্ছে লাইনের স্টার্টিং পয়েন্ট এবং পি ওয়ানটা লাইনের এন্ড পয়েন্ট। এখন টি এর আমরা যে কোনো একটা ভ্যালু দিলে এই প্যারামেট্রিক ইকুয়েশনটা আমাকে, সরি, এই প্যারামেট্রিক ইকুয়েশনটা আমাকে এই লাইনের উপরে যে কোনো একটা পয়েন্টকে হচ্ছে দিবে। ঠিক আছে। এটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন। আচ্ছা, সো বেজিয়ার কার্ভ কিভাবে অ্যাকচুয়ালি তৈরি হয়? বেজিয়ার কার্ভের জন্য আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আমাকে কিছু পয়েন্টস প্রোভাইড করে দিতে হবে। ঠিক আছে, যেগুলাকে আমরা কন্ট্রোল পয়েন্ট বলি। ঠিক আছে, কন্ট্রোল পয়েন্ট গুলাই বেজিয়ার কার্ভটাকে কন্ট্রোল করে। এখন ধরেন আমরা যদি এরকম কিছু পয়েন্টস দেই, বেজিয়ার কার্ভটা এই কন্ট্রোল পয়েন্ট গুলার কন্ট্রোল পয়েন্ট গুলার যে পজিশন, সেই পজিশন গুলার রেসপেক্টে একটা কার্ভ তৈরি করবে। ঠিক আছে, আমি সে ফর এক্সাম্পল একটা পয়েন্টকে যদি অল্টার করে দিই, এখান থেকে সরায় নিয়ে যে সেটাকে এইখানে দিয়ে দেই, দেখা যাবে কি কার্ভটাও চেঞ্জ হয়ে অন্যরকম একটা কার্ভ তৈরি হয়েছে। ঠিক আছে। সো এই কন্ট্রোল পয়েন্ট গুলো আমি যে যে পজিশনে রাখবো, যদি এখানে আরেকটা পয়েন্ট দিই, দেখা যাবে কার্ভটা একটু অন্যভাবে তৈরি হবে। ঠিক আছে, সেই পয়েন্টস গুলার রেসপেক্টে আমার কার্ভটা হচ্ছে তৈরি হবে। সো একটা কার্ভ, আমরা জানি যে যে কোনো কার্ভের যখন পলিনোমিয়াল আমরা ইকুয়েশন দিয়ে দেখছি যে যে কোনো কার্ভকে আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, এবং ওই কার্ভগুলার এক একটা ডিগ্রি থাকে, এবং ডিগ্রিটাই ওই কার্ভের কমপ্লেক্সিটিকে আইডেন্টিফাই করে, কমপ্লেক্সিটিটাকে বেসিক্যালি ডিনোট করে। ঠিক আছে, তার কমপ্লেক্সিটি কতখানি, যত বেশি ডিগ্রি তত তার হায়ার কমপ্লেক্সিটি, তত বেশি টার্নস কার্ভে প্যাচ পুচ বেশি থাকে। যত বেশি ডিগ্রি কম, তত কার্ভে প্যাচ কম। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডিগ্রি। হ্যাঁ, বলেন। 146, 146 কিছু বলবেন? না স্যার, ভুলে হয়ে গেছে স্যার। ওকে, সমস্যা নেই। আচ্ছা, সো এইখানে আমাদের বেজিয়ার কার্ভের ডিগ্রি আমরা কিভাবে বের করি? ডিগ্রি হচ্ছে আমরা বের করি এরকম একটা সিম্পল ইকুয়েশন। ডিগ্রি হচ্ছে যতগুলা কন্ট্রোল পয়েন্ট তার থেকে এক কম হবে। সো একটা লিনিয়ার যদি কার্ভ আমি ধরি, একটা স্ট্রেট লাইন যেটাকে দুইটা পয়েন্ট দিয়ে আমরা প্রকাশ করতে পারি, তার ডিগ্রি হবে হচ্ছে, যেহেতু দুটা কন্ট্রোল পয়েন্ট, ডিগ্রি হবে হচ্ছে 2 - 1, দ্যাট মিনস 1। কোয়াড্রেটিকের ক্ষেত্রে জিনিসটা কত হবে? কোয়াড্রেটিকে আমরা, কোয়াড্রেটিক মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডিগ্রি 2। সো এটার জন্য আমার যেহেতু ডিগ্রি 2, তিনটা কন্ট্রোল পয়েন্ট লাগে। সো তিনটা কন্ট্রোল পয়েন্ট যেহেতু, এই ক্ষেত্রে আমরা সহজেই ডিগ্রিটাকে বের করতে পারি 2। ঠিক আছে। এ- এইভাবেই মানে আমরা যে কোনো কার্ভেরই, বেজিয়ার কার্ভকে যদি তার ডিগ্রিটাকে বের করতে চাই, জাস্ট সিম্পলি আমাকে দেখতে হবে কতগুলা কন্ট্রোল পয়েন্ট আছে এখানে, তার থেকে এক জাস্ট মাইনাস করে দিব, সেটাই হচ্ছে আমাদের ডিগ্রিটাকে বের করে দিবে। এখন আমরা এটাও দেখাইছি লাস্ট দিন কিভাবে হচ্ছে আমাদের একটা বেজিয়ার কার্ভ তৈরি করতে হয় এই প্যারামেট্রিক ইকুয়েশনটাকে কাজে লাগায়, যেটা আমরা একটা সিমুলেশন করে দেখছি। সো বেসিক্যালি আমরা এটা তৈরি করার জন্য ফার্স্টে আমাকে আমরা এখানে একটা কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভ হচ্ছে তৈরি করবো। সো কোয়াড্রেটিক মানে এটা ডিগ্রি 2, ডিগ্রি 2 মানে তার তিনটা কন্ট্রোল পয়েন্ট লাগবে, P0, P1 আর P2 আমরা ধরে নিচ্ছি। তো এটা তৈরি করার জন্য আমরা কি করব, P0 আর P1 কে কানেক্ট করব, আর P1 আর P2 কে কানেক্ট করব। এখন যে এই দুটা কানেক্টিং লাইন্স পাইলাম, এই দুটা লাইনের আমরা প্যারামেট্রিক ইকুয়েশন জানি। ঠিক আছে, এই দুটা হচ্ছে আমার প্যারামেট্রিক ইকুয়েশন। এখানে P0 আর P1 পয়েন্ট দিয়ে এই প্যারামেট্রিক ইকুয়েশনটা হচ্ছে তৈরি হয়েছে, এবং যার প্যারামিটার এখানে হচ্ছে ইউ। আর এইখানে এই লাইনটা হচ্ছে বেসিক্যালি এই ইকুয়েশনটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতেছি প্যারামেট্রিক ইকুয়েশন। ঠিক আছে, P1 আর P2 দিয়ে এই লাইনটা হচ্ছে তৈরি হয়েছে। তো এখন কি হবে, আমরা যদি এইখানে কোন একটা ইউ এর ভ্যালু দেই,
আমরা কি পাবো বেসিক্যালি? প্রথম ইকুয়েশনে যদি আমি ইউ এর একটা ভ্যালু বসাই, এটা প্রথম লাইনের উপরে আমাদের একটা পয়েন্ট দিবে। সেকেন্ড ইকুয়েশনে যদি ইউ এর একটা ভ্যালু বসাই, সেকেন্ড লাইনের উপর আমার একটা পয়েন্ট দিবে। ঠিক আছে, এখন আমরা কি করব? এই দুটা যে পয়েন্ট পাইলাম সেগুলোকে কানেক্ট করব। কানেক্ট করলে আরেকটা আমরা লাইন পাচ্ছি। এই লাইনটাকে আমরা একটা প্যারামেট্রিক ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, কিউ নোট আর কিউ ওয়ানটা দিয়ে, এই দুটো পয়েন্ট দিয়ে যে আমরা লাইনটা পাইলাম। এখন কি করব? ওই সেম ইউ এর ভ্যালুটাই আবার যদি এখানে বসাই, এই লাইনের প্যারামেট্রিক ইকুয়েশনে বসাই, সেটা এই লাইনের উপর একটা পয়েন্টকে দিবে। এবং এই পয়েন্টটাই হচ্ছে আমার বেজিয়ার কার্ভের একটা পয়েন্ট। এভাবে করে আমি যদি প্রতিবার ইউ এর ভ্যালু ভ্যারি করে করে এই কাজটা করতে থাকি, দেখা যাবে একটা কার্ভ, আমরা এখানে পয়েন্টগুলা দিয়ে একটা কার্ভ তৈরি করবো, এবং এই কার্ভটাই হচ্ছে বেসিক্যালি আমার এই কন্ট্রোল পয়েন্টগুলা দিয়ে একটা বেজিয়ার কার্ভ জেনারেট করে দিবে। ঠিক আছে, একটা সিমুলেশন দিয়ে অলরেডি দেখাইছি আপনাদের। আমরা যদি দেখি এখানে তিনটা, যেহেতু একটা কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভ বানাচ্ছি, তিনটা পয়েন্ট কন্ট্রোল পয়েন্ট আমরা নিচ্ছি। সেখান থেকে আমরা ফার্স্ট কাজ হচ্ছে আমাদের প্যারামেট্রিক ইকুয়েশনটাতে ইউ এর ভ্যালু বসানো। ঠিক আছে, ইউ এর ভ্যালু আমরা ফার্স্টে জিরো ধরছি। ঠিক আছে, জিরো ধরলে আমরা আমাদের যদি একটু আমি ইকুয়েশনটা লিখি, ইকুয়েশনটা হচ্ছে এরকম ছিল। এখানে যদি ইউ এর ভ্যালু আমরা জিরো বসাই, আমরা কি পাচ্ছি? পি নট, প্রথম পয়েন্টটা পাচ্ছি। সিমিলারলি কিউ ওয়ান এর ইকুয়েশন ছিল হচ্ছে এইটা, প্যারামেট্রিক ইকুয়েশনটা। ঠিক আছে, পি টু মাইনাস পি ওয়ান। এখানে জিরো বসাইলে আমরা পি ওয়ান পয়েন্টটা পাচ্ছি, দ্যাট মিনস এই পয়েন্টটা, এই দুইটা পয়েন্টকে আমরা কানেক্ট করব, একটা লাইন পাচ্ছি। ঠিক আছে, তারও একটা প্যারামেট্রিক ইকুয়েশন হবে, সেটা হচ্ছে কিউ নট আর কিউ ওয়ান দিয়ে যে লাইনটা হচ্ছে সেটা। এখন এখানে যদি আমি ইউ এর ভ্যালু জিরো বসাই, কি পাচ্ছি? কিউ নট পাচ্ছি। এখন এই কিউ নটটাই হচ্ছে আমার প্রথম বেজিয়ার কার্ভের পয়েন্টটা। ঠিক আছে, এভাবে করে আমি প্রত্যেকবার ইউ এর ভ্যালু চেঞ্জ করব, অল্টার করতে থাকবো, বাড়াবো, মানে আস্তে আস্তে এটাকে একটু ইনক্রিজ করব। দেখেন, এটা প্রথমে জিরো রাখছি, এরপর হচ্ছে ইউ এর ভ্যালুটা পয়েন্ট ওয়ান করছি। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে এইখানে জিনিসটা চেঞ্জ হয়ে, আগে জিরো হয়েছিল এখন পয়েন্ট ওয়ান করে দিছি। সো ইকুয়েশনটাও চেঞ্জ হয়ে এরকম একটা ইকুয়েশন হয়ে গেছে। ঠিক আছে, এবং সিমিলারলি এখানেও পয়েন্ট ওয়ান বসাইছি, এখানেও পয়েন্ট ওয়ান বসাবো আমরা। ঠিক আছে, তাহলে জিনিসটা কি হবে? পয়েন্ট ওয়ান বসানোর পর আমরা এইখানে দেখা গেছে প্রথম লাইনের এই পয়েন্টটাতে একটা, এই পজিশনে একটা পয়েন্ট পাইছি। এবং সেকেন্ড প্যারামেট্রিক ইকুয়েশনে যখন আমরা ইউর ভ্যালু পয়েন্ট ওয়ান বসিয়েছি, আমাদের এই সেকেন্ড লাইনের উপরে একটা পয়েন্ট পাইছি, দুটাকে কানেক্ট করতেছি। এই কানেক্টিং লাইনটার ইকুয়েশনে আমি আবার ইউ ইকুয়াল টু পয়েন্ট ওয়ান বসাইছি। বসানোর পর আরেকটা এই পজিশনে এই লাইনের এই পয়েন্টে একটা পয়েন্ট পাইলাম আমরা। এখন এটাই আমার বেজিয়ার কার্ভে আমাদের দেখা যাবে আরেকটা পয়েন্ট হবে। এভাবে করে আমাদের কাজ হচ্ছে প্রত্যেকবার ইউ এর ভ্যালুটাকে ভ্যারি করা, বাড়ানো, একটু একটু করে বাড়াবো। বাড়াইতে থাকলে আমাদের এই কার্ভের পয়েন্টস গুলা হচ্ছে আস্তে আস্তে জেনারেট হইতে থাকবে, এবং ফাইনালি পুরো জিনিসটা যদি ইউ এর ভ্যালু জিরো থেকে ওয়ান পর্যন্ত ভ্যারি করতে থাকি, সেটাই হচ্ছে আমার এইখানে বেজিয়ার কার্ভটা হচ্ছে তৈরি করে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার বেজিয়ার কার্ভ জেনারেট করার একটা প্রসেস। ঠিক আছে, এটা লাস্ট দিন দেখাইছে। এখন যে আমরা কার্ভটা তৈরি করছি, কার্ভের একটা ইকুয়েশন থাকবে, যে কোনো কার্ভের একটা ইকুয়েশন থাকে। ঠিক আছে, সো এই ইকুয়েশনটা আমরা কিভাবে তৈরি করতে পারি? সিম্পলি আমি, এটা তো হচ্ছে লাইনের ইকুয়েশন দিয়ে আমরা কিভাবে করতে পারি জিনিসটা দেখাইছি, পয়েন্ট বের করতে পারি, বাট ওভারঅল কার্ভটাকে রিপ্রেজেন্ট করার জন্য একটা ইকুয়েশন আমার লাগবে। ইকুয়েশনটা আমরা সিম্পলি, যদি এই ইকুয়েশনটাতে আমি, দেখেন কিছু ভ্যালুস আছে এখানে, কিউ নট এবং কিউ ওয়ান, এই এই কিউ নোটের ভ্যালুগুলো কিন্তু আমরা এই প্রথম দুটো ইকুয়েশন থেকে জানি। ঠিক আছে, এই দুটো ইকুয়েশন থেকে যদি আমি কিউ নট ইকুয়াল টু পি নট প্লাস ইউ, পি ওয়ান পি নট, এগুলো যদি বসাই, কারণ আমরা এগুলা কিন্তু জানি, পি নট পি ওয়ান পি, এগুলা কিন্তু জানি। ঠিক আছে, এবং ইউ হচ্ছে আমাদের প্যারামিটার, আমরা জানি এটা জিরো থেকে ওয়ানের মধ্যে ভ্যারি করে। সো আমাদের কাজ হচ্ছে এখানে কিউ নটের ভ্যালু, ইকুয়েশনের ভ্যালুটা বসানো, কিউ ওয়ানের ভ্যালুটা বসানো। ঠিক আছে, এটা যদি বসায় ইকুয়েশন সলভ করেন আপনারা, সিম্পলি এরকম একটা ইকুয়েশন পাবেন। এবং এই ইকুয়েশনই বেসিক্যালি আমার একটা, এইরকম একটা বেজিয়ার কার্ভের, কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভের একটা ইকুয়েশন। এবং এই ইকুয়েশনটার ডিগ্রি কত আমাকে কি কেউ বলতে পারবেন? স্যার টু। এটার স্যার ডিগ্রি, বাট হচ্ছে স্যার, হ্যাঁ। স্যার আমাদের মানে এটা তো স্যার ডিগ্রি টু এর জন্য, স্যার ডিগ্রি হুম। থ্রি এর জন্য আমার কিউ ইউ এর ইকুয়েশনটা তখন স্যার কিভাবে হবে?
তখন সেম থ্রি প্রসেস ফলো ফোরিং। করতে হবে, তখন জাস্ট পয়েন্ট হবে আমার না এখানে। না স্যার, সেটা বুঝতে পারছি, হ্যাঁ, বাট মানে আমার এই যে যে কিউ ইউ এর যে প্রথম ইকুয়েশনটা স্যার, যে কিউ নট কিউ ওয়ান, যেগুলো হ্যাঁ, বসাইছেন স্যার, হ্যাঁ, ওইখানে ওইটা কিভাবে ফর্ম হবে বা কিভাবে বসবে? সেম ভাবেই হবে, সেম ভাবেই হবে, কিন্তু একটা লাইন জাস্ট, এখানে ইকুয়েশন তখন দুইটা ছিল, এখানে দুইটা এখন ছিল, স্যার এখানে ওখানে তিনটা তিনটা চারটা হবে। ইকুয়েশন হবে, জি স্যার। হ্যাঁ, তিনটা চারটা ইকুয়েশন হ্যাঁ। হবে। রাইট, চেঞ্জ হ্যাঁ তো এটাই। স্যার এটা, হ্যাঁ এটা কিভাবে বসাবো স্যার, কিউ জিরো প্লাস ইউ, মানে এই ইকুয়েশনটা স্যার, তখন স্যার থার্ড আমরা যে কিউ টুটাও পাইলাম সাথে, সেটা কিভাবে বসাবো? আমরা এই জিনিসটা, এই প্রসেসটা ফলো করলেই পারবেন। আচ্ছা, আমি দেখাই, এটার ছবিটা আমার আছে, যদি দেখাই, এটা হচ্ছে একটা কিউবিক বেজিয়ার কার্ভ, দ্যাট মিনস ডিগ্রি 3 এর জন্য। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি যদি দেখাই, এখানে আমার চারটা পয়েন্ট আছে। ঠিক আছে, সো চারটা পয়েন্টের জন্য আমরা এখানে তিনটা ইকুয়েশন পাবো। ঠিক আছে, আগের মতোই। একটা হবে হচ্ছে P0 P1 দিয়ে একটা ইকুয়েশন, দেন হচ্ছে P1 P2 দিয়ে হবে একটা, আরেকটা হচ্ছে P2 P3 দিয়ে হবে। ঠিক আছে, এখন কাজ হচ্ছে এইটার মধ্যে, এই ইকুয়েশনে আমি এই লাইনের উপর একটা পয়েন্ট পাবো ইয়ার ভ্যালু বসাইলে। ঠিক আছে, এটারে আমি ধরলাম, ধরেন Q0। এই লাইনের উপর একটা পয়েন্ট পাবো, এটা হচ্ছে Q1। ঠিক আছে, এই লাইনের উপর একটা পয়েন্ট পাবো Q2। এখন আমি আবার কি করব, Q0 Q1 কে কানেক্ট করে একটা লাইন বানাবো, Q1 Q2 কে কানেক্ট করে একটা লাইন বানাবো, এই যে করলাম। ঠিক আছে, এখন আবার কি করব, Q0 Q1 কে কানেক্ট করার পর যে লাইনটা পাইলাম, সেখানে আবার ইউ এর ভ্যালু বসাবো। বসাইলে এই লাইনের উপর একটা পয়েন্ট পাবো, এবং সেটাকে আমি ধরলাম, ধরেন কিউ না ধরে আর ধরলাম R0। এবং এইখানে আমি সেকেন্ড, এই দুইটা দিয়ে যে লাইনটা হলো, সেখানে আরেকটা পয়েন্ট পাবো, সেটাকে ধরলাম R1। ঠিক আছে, এখন আর জিরো আর R1 দিয়ে কিন্তু আরেকটা লাইন আমরা পাচ্ছি। ঠিক আছে, এখন এর উপরে আমি ইউ এর ভ্যালুটা আবার বসাবো। ঠিক আছে, বসাইলে আমি আরেকটা পয়েন্ট পাবো। যতক্ষণ আমি এই কাজটা করতেই থাকবো, লাইন কানেক্ট করে ইউ এর ভ্যালুটা, ইকুয়েশন তৈরি করি, ইউ এর ভ্যালুটা বসাইতে থাকবো, যতক্ষণ না আমি একটা সিঙ্গেল পয়েন্ট জাস্ট পাচ্ছি। দেখেন, এটা একটা সিঙ্গেল লাইন ছিল, লাইনের উপরে আমি ফাইনালি পয়েন্টটা বসাইলে এখানে একটা সিঙ্গেল ভ্যালু হচ্ছে পাইতেছি, এবং এই সিঙ্গেল ভ্যালুটাই হচ্ছে আমার বেজিয়ার কার্ভের পয়েন্ট। ততক্ষণ করব যতক্ষণ না একটা এই কানেক্টিং করে 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 একটা জাস্ট সিঙ্গেল পয়েন্ট আমি জিনিসটা নিয়ে আসতে পারতেছি। বুঝে গেছে? হ্যালো? জি স্যার। এইটাই। আচ্ছা, এটা একটু হার্ডার ওয়ে। ঠিক আছে, এখানে আমার সিমুলেশন করে করে জিনিসটা করতে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি আমরা যখন ক্যালকুলেশন করি, আমরা সিমুলেশন দিয়ে এত, মানে এটা জাস্ট দেখানোর জন্য দেখাইছি, বাট করি না। ঠিক আছে, আরো ইজিয়ার ওয়ে আছে বিজিয়ার গ্রাফ জেনারেট করার। ঠিক আছে, আমরা দেখেন এই সিমুলেশন এত লাইনের ইকুয়েশন না করে, আমরা যদি জাস্ট সিম্পলি কোনো একটা ভাবে এই ইকুয়েশনটাই যদি জেনারেট করে ফেলতে পারতাম, আমার জন্য কিন্তু কাজ অনেক ইজি হয়ে যেত, কারণ এই ইকুয়েশনটা আমার হাতে আছে। এখন যদি আমি এখানে জাস্ট ইউ এর ভ্যালু বসাইতে থাকি, ঠিক আছে, বসাইতে থাকলে কিন্তু আমার কার্ভটা অটো জেনারেট হয়ে যাইতেছে। তো আমি চেষ্টা করব যে আরো কোনো ইজিয়ার ওয়ে আছে কিনা এই লাইন ইকুয়েশনটাই সরাসরি জেনারেট করা। এটারই একটা ওয়ে হচ্ছে ডিকাস্ট্রালচুর অ্যালগরিদম, যেটা হচ্ছে অরিজিনালি বেজিয়ার কার্ভ তৈরি করার জন্য পল ডি কাস্টালচার, যে কথা আমি বললাম শুরুতেই, উনি হচ্ছে এই অ্যালগরিদমটা ডেভেলপ করছিল, এবং এই অ্যালগরিদমটা বেসিক্যালি একটা রিকার্সিভ ফাংশনের মাধ্যমে বেজিয়ার কার্ভের ইকুয়েশনকে হচ্ছে জেনারেট করে। ঠিক আছে, এখন এইখানে একটু নোটেশন গুলা ডিফারেন্ট। ওইখানে যে আমি ইনিশিয়ালি পয়েন্ট গুলা P0 P1 দিয়ে লিখছিলাম, এইভাবে লিখছে, ওই এখানে এইভাবে নোটেশন না দিয়ে নোটেশনটা একটু অন্যভাবে লেখা হয়, পি সাবস্ক্রিপ্ট অফ হচ্ছে আইজে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, যেমন এখানে অরিজিনাল পয়েন্ট গুলাকে P0 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, দ্যাট মিনস P00, P10, P20। ঠিক আছে, আমরা জাস্ট প্রথম এখানে ভ্যালুটাকে জাস্ট ভ্যারি করতেছি। আর এই জিরোটা বোঝায় যে এটা 0 নাম্বার লেয়ারের হচ্ছে আমার পয়েন্ট গুলা হবে, দ্যাট মিনস অরিজিনাল পয়েন্ট গুলা। দেখেন, আমরা কিন্তু এগুলাকে কানেক্ট করতেছিলাম, কানেক্ট করে হচ্ছে আবার এইখানে একটা পয়েন্ট পাইছি, এখানে একটা পয়েন্ট পাইছি, এখানে আবার এটার নাম দিছিলাম কিউ। ঠিক আছে, ভিতরে একটা পাইছিলাম, ওটার নাম আরেকটা দিছিলাম, মানে এইভাবে নাম চেঞ্জ করতেছিলাম। এখানে যে নোটেশনটা করা হয়, এখানে ইনিশিয়াল পয়েন্ট গুলাকে I0 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এরপর এই ইনিশিয়াল পয়েন্ট থেকে যে পয়েন্ট গুলা পাই, সেগুলাকে আবার হচ্ছে একটু অন্য নাম দেওয়া হয়। ঠিক আছে, মানে অন্য নাম বলতে এখানে জাস্ট আমরা তখন এটা প্রথম লেয়ারের পয়েন্ট আমরা ধরতে পারি এই তিনটা। এরপর এগুলা থেকে আরো দুইটা পয়েন্ট পাইছি, এই যে এই দুটা পয়েন্ট,
এগুলাকে আমরা বলতে পারি সেকেন্ড লেয়ারের পয়েন্ট, বা এটাকে প্রথমটাকে জিরো লেয়ার ধরলে এগুলা হচ্ছে ফার্স্ট লেয়ারের পয়েন্ট। ঠিক আছে, যেমন এই ফার্স্ট লেয়ারের পয়েন্টটাকে আমরা 1 দিয়ে রিপ্রেজেন্ট করবো। ঠিক আছে, জে এর ভ্যালুটা হচ্ছে 1 হয়ে যাবে, এটাকে আমরা 1 1 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, এবং এই দুটাকে আবার কানেক্ট করলাম। কানেক্ট করে আমি এখানে ইউ এর ভ্যালু বসাইলে আরেকটা পয়েন্ট পাচ্ছি। পাওয়ার পর এই জিনিসটাকে আমি রিপ্রেজেন্ট করতেছি, এটা দেখেন এই দুটা থেকে আসছে। সো এটা হচ্ছে পরবর্তী লেয়ারের পয়েন্ট। সো দ্যাট মিনস 0 2 এর পয়েন্ট। ঠিক আছে, এইভাবে নোটেশন দিয়ে আমরা এখানে রিপ্রেজেন্ট করতেছি, মানে নোটেশনটা একটু অরিজিনালি অ্যালগরিদমে ডিফারেন্ট। ঠিক আছে, বাট কাজ সেম। ঠিক আছে, এখানে পি আই জে রিপ্রেজেন্ট করতেছি, এবং এখানে যেটা বেসিক্যালি লেয়ারটাকে রিপ্রেজেন্ট করতেছে, এবং আইটা হচ্ছে বেসিক্যালি কততম পয়েন্ট এটাকে রিপ্রেজেন্ট করতেছে। আচ্ছা, সো এইটা যদি হয়, আমরা এবার যদি একটা সেম কাজ কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভকে তৈরি করতে চাই। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমার একটা রিকার্সিভ ফাংশন, এটাই হচ্ছে ডিকাস্টালজোর যে অ্যালগরিদমটা। ঠিক আছে, সেইটা এখানে যদি দেখেন, এটা কিন্তু রিকার্সিভ ফাংশন কিভাবে বুঝতেছে আমরা। এটা যদি একটা একটা ফাংশন আমি চিন্তা করি, পিটা বেসিক্যালি আমি এখানে কন্ট্রোল পয়েন্ট চিন্তা করতেছি। এই আই যে আমার হচ্ছে এই কন্ট্রোল পয়েন্টটা যদি বের করতে হয়, আমরা এটাকে কিন্তু তার আগের মানে i j - 1 আগের লেয়ারের ফাংশন ভ্যালু থেকে হচ্ছে আমি বের করতেছি। তো জিনিসটা কিন্তু রিকার্সিভলি প্রতিবার হইতেছে। ঠিক আছে, রিকার্সিভলি জের ভ্যালু প্রত্যেকবার কমাচ্ছে, এখানে আয়ের ভ্যালু বাড়াইতেছি। রিকার্সিভলি জিনিসটা হচ্ছে একটা পি এর ভ্যালু তার আগের পি এর ভ্যালু গুলা থেকে আসতেছে, যে জিনিসটা কিন্তু এখানেও হয়েছিল। আপনি যদি দেখেন, লেয়ার জিরো থেকে, জিরো লেয়ারের পয়েন্ট গুলা থেকে লেয়ার ওয়ানের পয়েন্ট গুলো আসছে, এই দুটা পয়েন্ট থেকে এই পয়েন্টটা আসছে, আবার এই দুটা পয়েন্ট থেকে এই পয়েন্টটা আসছে। তো আমি যদি উল্টা কাজটা করতে চাই, আমি যদি বলি এই পয়েন্টটা আমি বের করব, এটা কিন্তু আমার গোল ছিল কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভে এই পয়েন্টগুলো বের করে, এবং এটাই আমার হচ্ছে কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভটা দেয়। এখন আমি যদি বলি এই পয়েন্টটা বের করবো, আমি জিনিসটা রিকার্সিভলি করতে পারি না যে এই পয়েন্টটা আসছে এই দুটা পয়েন্ট থেকে, আবার এই পয়েন্টটা আসছে এই দুটা পয়েন্ট থেকে, এই পয়েন্টটা আসছে এই দুটা পয়েন্ট থেকে রিকার্সিভলি। এখন এই পয়েন্টের ভ্যালু আমি জানি, এটা জানি, এটা জানি, সিম্পলি এইগুলা থেকে আমি রিকার্সিভলি জিনিসটাকে সলভ করতে পারি। ঠিক আছে, এই জিনিসটাকেই কনসেপ্টটাকে কাজে লাগায় এই ডিকাস্ট্রালজ অ্যালগরিদমটাকে হচ্ছে যে তৈরি করা হয়েছে। ঠিক আছে, সো আমি কি করব, এখানে কিভাবে হচ্ছে একটা বেজিয়ার কার্ভকে এখানে তৈরি করব। সিম্পলি আমি আম- আমার কাছে যদি আমি যদি আপনাদের বলি কোয়াড্রেটিক একটা বেজিয়ার কার্ভের ইকুয়েশন তৈরি করতে হবে। ঠিক আছে, কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভ আমার লাগবে, কিভাবে আমরা তৈরি করব। সো আমরা জানি কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভের ডিগ্রি হচ্ছে 2। সো ডিগ্রি 2 এর ইকুয়েশন বের করার জন্য আমাকে এখানে যেই কাজটা করতে হবে, এখানে পি 0 2 এর ভ্যালুটা বের করতে হবে। এখানে টুটাই হচ্ছে আমার ডিগ্রি 2টাকে বোঝায়। ঠিক আছে, ডিগ্রি বোঝায়। এখানে যদি দেখেন, আমরা কিন্তু এখানে p02টাই বের করতেছিলাম যখন আমরা সেকেন্ড ডিগ্রি বেজিয়ার কার্ভ বের করতেছিলাম। এখন এই রিকার্সিভ ফর্মুলা দিয়ে যদি আমি জিনিসটাকে বের করতে চাই, কি করতে হবে, আমরা জাস্ট এই রিকার্সিভ ফাংশন অনুযায়ী যদি লিখতে থাকি, ফার্স্টে আমাকে 1 - u লিখতে হচ্ছে, দেন আমি p i j - 1 আমাকে লিখতে হবে। ঠিক আছে, সো আই হচ্ছে আমার এখানে 0, আর জে হচ্ছে কত, সো 2। ওয়ান, তাহলে কত মানে হচ্ছে, ওয়ান, 0 টু মাইনাস 0 ওয়ান স্যার ওয়ান আর রাইট। সো এখানে এখানে কি হবে, ইউ কি হচ্ছে, তো ওয়ান ওয়ান। 1 1 হচ্ছে। ঠিক আছে, এখন কিন্তু এই যে ভ্যালুটা p01 আর p11, ঠিক এটাকে আবার আছে, ভেঙে লিখতে হবে হ্যাঁ স্যার। ভেঙে লিখতে হবে, কারণ এগুলা কিন্তু আমি জানি না, এগুলা কিন্তু অরিজিনাল পয়েন্ট না। ঠিক আছে, এটাকে আমরা আবার ভেঙে লিখবো, 1 - u। p01টাকে আমি আবার এই রিকার্সিভ ফর্মুলা দিয়ে হচ্ছে আবার লিখবো। সো আমাকে কি লিখতে হবে, 1 - u। p01টা কি হবে এবার, p00। 0 0 হচ্ছে। ঠিক আছে, 0 0 হচ্ছে, প্লাস ইউ, এখানে কত সো হচ্ছে, ওয়ান স্যার রাইট, 10। 1 0 হচ্ছে, ভেরি গুড। কিভাবে হইলো 1 0, আমি এখানে যেহেতু i+1 j - 1, এটা হচ্ছে আই এর ভ্যালু 0, তো 1 করলে হচ্ছে, প্লাস করলে হচ্ছে 1 হচ্ছে, আর এই জে এর ভ্যালু 1, সো সেখান থেকে 1 মাইনাস করলে 0 আসতেছে। সিম্পলি আপনারাই বলেন এইখানে কি হবে এবার, স্যার আমরা এখানে হবে এটাকে স্যার ওয়ান ভাঙবো মাইনাস, এবার। স্যার 1 - u, 1 - u, স্যার p10 p10, প্লাস ইউ হুম, p2, p20। p20, ভেরি গুড।
সো এইটা হচ্ছে আমার হয়ে গেল। দেখেন এখানে কিন্তু আমরা P00 10 10 20 পাইছি, এবং জিরো লেয়ারের হচ্ছে পয়েন্ট, জিরো লেয়ারের পয়েন্ট মানে হচ্ছে অরিজিনাল পয়েন্ট গুলা, এগুলা কিন্তু আমরা জানি। ঠিক আছে, এখন যখন আমরা এই জিরো লেয়ারের পয়েন্ট গুলা বের করে ফেলবো, সিম্পলি আমি এই ইকুয়েশনটা, আমার বেজিয়ার কার্ভ ইকুয়েশন, এটাকে যদি আরো সিম্পলিফাই করে লিখেন, একটু ইকুয়েশন সলভ করি আমরা, আমরা কিন্তু যদি দেখাই কি পাচ্ছি, দেখা যাবে যে এরকম কিছু একটা পাবেন আপনারা। এবং এটাই কিন্তু আমার একটা সেকেন্ড ডিগ্রি বেজিয়ার কার্ভের, একটা কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভের ইকুয়েশন, যদি খেয়াল করে দেখেন। এই স্যার যে এটা স্টপ, এটা স্টপিং কন্ডিশনটা কোথায় এই স্যার? যে মানে আমি কখন অরিজিনাল রিকার্সিভ পয়েন্টে, থাম? ও আচ্ছা, অরিজিনাল, 00 আর 20, হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। এই যে লেয়ার জিরো গুলার পয়েন্ট, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। বের জি করা স্যার। পর্যন্ত, কারণ এগুলো আমরা জানি, এগুলো কন্ট্রোল পয়েন্ট। ঠিক আছে, এই যে। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, দেখেন এইবার যদি খেয়াল করে দেখেন, এই এই কোয়েশ্চেনটা আর আমার কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভের ইকুয়েশনটা সেম না? জি স্যার। জি স্যার। সেমই কিন্তু। এখন দেখেন ওইটা করতে যে আমার কত কাহিনী করা লাগছে, কতগুলা লাইন নিয়ে নিয়ে সিমুলেট করে দেখছি, এখন স্যার সিম্পলি তো আমি, এটাই সহজ স্যার, যে কোনো ডিগ্রি বের করা যাবে। রাইট, এটা দিয়ে খুব শুধু সহজে আপনারা কন্ট্রোল করতে পয়েন্ট গুলো। পারবেন। জি স্যার। ঠিক আছে, এই রিকার্সিভ ফাংশনটা যদি একবার বুঝে যান, খুব সহজে হচ্ছে জিনিসটা করা যায়। ঠিক আছে, তো আমরা যদি একবার এই ইকুয়েশনটা বের করে ফেলতে পারি, আমি যদি আপনার একটা পরীক্ষায় বলি যে ডিগ্রি 3 বা 4 কিছু একটা, সিম্পলি এই রিকার্সিভ ফর্মুলা দিয়ে হচ্ছে আপনারা ইকুয়েশন বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, করলেই এখানে ইউ এর ভ্যালু যদি আমি ভ্যারি করি, আমরা কিন্তু বেজিয়ার গ্রাফটাকে পাই যাব। এই ইকুয়েশনে যদি আমি ইউ এর ভ্যালু ভ্যারি করে করে বসাই। ঠিক আছে, খুব সিম্পল অ্যাপ্রোচ, এবং এটা করে হচ্ছে আমরা জিনিসটা করতে পারি। ঠিক আছে, তো এখানে কারো কোনো প্রবলেম আছে এই জিনিসটা বুঝতে, ডিকাস্ট্রাল অ্যালগরিদমটা বুঝতে কোনো প্রবলেম হচ্ছে আপনাদের? না স্যার। আর না স্যার এই স্যার। কন্ট্রোল পয়েন্ট গুলাকে স্যার 00 10 20 30 40 এভাবে কন্টিনিউ হবে যত বড়ই হচ্ছে নেই না কেন ডিগ্রি? কন্টিনিউ এগুলো আমরা ডিফাইন করে দিই। ঠিক আছে, কারটা কিভাবে হবে তার রেসপেক্টে আমরাই ডিফাইন করে দিই যে এখানে কোন কন্ট্রোল পয়েন্ট দিয়ে আমরা কোন কার্ভটা কি জেনারেট করতে পারি। ঠিক আছে, এগুলো আমরা ডিফাইন করে দিই, আচ্ছা স্যার। এগুলো আমাদের হাতে আছে। আমি যদি বেশি কন্ট্রোল পয়েন্ট ইউজ করি, এক্ষেত্রে কমপ্লেক্সিটি অনেক বাড়বে, চিন্তা করে দেখেন। ঠিক আছে, অনেক হায়ার ডিগ্রি বেজিয়ার কার্ভ যদি হয়, সেই ক্ষেত্রে অনেক কমপ্লেক্সিটি বাড়বে। ঠিক আছে, ডিগ্রি মানে কি কমপ্লেক্স, এবং ক্যালকুলেশনও তত বেশি কমপ্লেক্স হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কোনো কার্ভ করতে চাইলে যতটা অপটিমাইজ ওয়েতে করা যায়, কম কন্ট্রোল পয়েন্ট নিয়ে করা যায়, এটাই হচ্ছে আমাদের গোল থাকে। ঠিক আছে, তাইলে আমাদের কম কম কম্পিটিশন করা লাগে। আচ্ছা, বাট বেশি যদি আমি পয়েন্ট নেই, তত বেশি স্মুদার কার্ভ আমরা পাই, তত বেশি হচ্ছে আমরা কমপ্লেক্স কার্ভ তৈরি করতে পারি। আমার যদি অনেক বেশি টার্ন এখানে থাকে, সেগুলো আমরা জেনারেট করতে পারি। আচ্ছা, এইখানে, আচ্ছা আমার মনে হয় এটা তো অলরেডি করাই দিচ্ছি। এখন এইটা হচ্ছে একটা কিউবিক বেজিয়ার কার্ভ, বা হচ্ছে আমার ডিগ্রি 3 বেজিয়ার কার্ভের ইকুয়েশন। এখন এটার আমি আর ইয়াটা দেখাই নাই, ডিকাস্ট্রাল জিও। আমি আশা করি যে আপনারা এটা পারবেন। ঠিক আছে, নিজেরা একটু চেষ্টা করেন, আপনারা ডিগ্রি 4 5 এগুলা দিয়ে হচ্ছে এই ভ্যালুগুলা দিয়ে যে ইকুয়েশনটা হয় ওটা একটু নিজেরা চেষ্টা করে দেখবেন। ঠিক আছে, করা পরীক্ষায় কিন্তু আসতে পারে আপনাদের ডিকাস্ট্রাল জিও অ্যালগরিদম দিয়ে বেজিয়ার কার্ভে ইকুয়েশন জেনারেট করা। ঠিক আছে, সো জি স্যার। এটা হচ্ছে আপনারা একটু বাসায় চেষ্টা করে দেখবেন। আচ্ছা, এইটা ছিল হচ্ছে আমার রিকার্সিভ ফাংশন এর মাধ্যমে আমরা বেজিয়ার কার্ভকে কিভাবে জেনারেট করতে পারি। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে বার্নস্টিয়ানের পলিনোমিয়ালের মাধ্যমে জেনারেট করা, যেটা হচ্ছে ইটারেটিভ অ্যাপ্রোচ। ঠিক আছে, ইটারেটিভ অ্যাপ্রোচের মাধ্যমে আমরা একটা বেজিয়ার কার্ভকে বের করতে চাই। এখন আমরা নর্মালি যেটা, রিকার্সিভ ফাংশনের কিছু লিমিটেশনস আছে। একটা বড় লিমিটেশন হচ্ছে স্ট্যাক ওভারফ্লোর প্রবলেম হইতে পারে আপনাদের, যদি স্ট্যাক মানে একে তো মেমোরি কনস্ট্রেন্ট যদি থাকে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার যদি অনেক রিকার্সিভ ট্রিটা যদি অনেক বড় হয়, রিকার্সিভ কলটা যদি অনেক বেশি হয়, বড় ভ্যালু দিয়ে আমি রিকার্সিভ কল করতে গেলে সেই ক্ষেত্রে কিন্তু আমার এই ইস্যুগুলা দেখা দিতে পারে। সো এই ধরনের প্রবলেম যতটা পারা যায় আমরা ইটারেটিভলি যদি করতে পারি, অথবা ডাইনামিক প্রোগ্রামিং এর মাধ্যমে যদি করতে পারি, আমাদের জন্য ইজি হয়। ঠিক আছে, সো এই জিনিসটা আরো ইজিলি করার জন্যই হচ্ছে আমরা আরেকটা অ্যাপ্রোচ এখানে করে থাকি, সেটা হচ্ছে একটা ইটারেটিভ ইকুয়েশনের মাধ্যমে আমরা বেজিয়ার গ্রাফটাকে তৈরি করতে পারি। এবং আমার ইটারেটিভ ইকুয়েশনটা হচ্ছে এই ইকুয়েশনটা, যেখানে আমরা বার্নস্টিয়ানের পলিনোমিয়ালের মাধ্যমে একটা বেজিয়ার কার্ভকে তৈরি করে থাকি।
ঠিক আছে, আমি যদি একটু ইকুয়েশনটা এক্সপ্লেন করি ইকুয়েশনটা অ্যাকচুয়ালি কি করতেছে এবং তার নোটেশন গুলাই বা কি। এখানে পিআই একটা জিনিস আছে, আপনাকে বলতে পারবেন এই পিআইটা কি বুঝাচ্ছে? স্যার আমার কন্ট্রোল পয়েন্ট গুলা। রাইট, পিআই হচ্ছে আমার কন্ট্রোল পয়েন্টস। ঠিক আছে, আগেরটা আমরা দেখছি কন্ট্রোল পয়েন্টের সাথে কিছু এখানে মাল্টিপ্লাই হইতাছিল, কিছু ঠিক আছে, কিছু মাল্টিপ্লাই হচ্ছিল। তো এখানেও কন্ট্রোল পয়েন্ট আছে এবং কন্ট্রোল পয়েন্টের সাথে আমাদের একটা জিনিস মাল্টিপ্লাই করতে হচ্ছে। এটা হচ্ছে বেসিক্যালি একটা ফাংশনের মতো, এবং এটাই বেসিক্যালি হচ্ছে আমার বার্নস্টিয়ানের পলিনোমিয়াল। ঠিক আছে, এটাকে আমরা বলি বার্নস্টিয়ানের পলিনোমিয়াল। আচ্ছা, ঠিক আছে। এইখানে আরেকটা জিনিস আছে, যদি খেয়াল করে দেখেন উপরে একটা ছোট করে ডি লেখা আছে, আপনাকে বলতে পারবেন এই ডিটা কি? আমরা এতক্ষণ যত প্রবলেম দেখাইছি ডি স্যার এর ডিগ্রি, স্যার রাইট, ডিগ্রি। ডিগ্রি। রাইট, ভেরি গুড। সো এটা হচ্ছে আমার ডিগ্রি বোঝাচ্ছে। ঠিক আছে, এখন ডিগ্রি আমি দিয়ে দিলাম, যে আমি আপনাদের বললাম সেকেন্ড ডিগ্রি একটা পলিনোমিয়াল ইকুয়েশন বের করতে হবে। সিম্পলি আমি এই ইকুয়েশনের মাধ্যমে, এই যে ইকুয়েশনটা আমি দেখাইছি আপনাদের, ইটারেটিভ একটা ইকুয়েশন, এর মাধ্যমে খুব ইজিলি একটা বেজিয়ার কার্ভের ইকুয়েশনকে বের করে ফেলতে পারবো। সে ফর এক্সাম্পল আমি যদি আপনাদের বলি যে আমরা, সরি, সেকেন্ড ডিগ্রি বেজিয়ার কার্ভের ইকুয়েশন বের করতে চাই, আমাকে কি করতে হবে? এখানে ডি এর জায়গায় জাস্ট আমি 2 লিখলাম। এইখানে দেখেন আই ডি আছে, সো এখানে আমি আই 2 লিখলাম, কিউ, এবং এটা হচ্ছে আমার কন্ট্রোল পয়েন্ট। এটাকে যদি এক্সপান্ড করি, আই এর ভ্যালু একটা সামেশন আছে, এবং আই এর ভ্যালু আমরা 0 থেকে 2 পর্যন্ত বাড়াবো, তাহলে জিনিসটা কিরকম হবে? বি জিরোর ফার্স্টে 2 হবে, ইউ, এখানে পি আই যেহেতু পি জিরো হচ্ছে, দেন আমি আই এর ভ্যালু আবার এক বাড়াচ্ছি, বি ওয়ান টু হচ্ছে, আবার কি করব, আই এর ভ্যালু আবার এক বাড়াচ্ছি আপ। ঠিক আছে, সো পি এর ভ্যালু হচ্ছে 2 হইতেছে। সো আই এর ভ্যালু আমরা কত পর্যন্ত এখানে বাড়াচ্ছি? 2 পর্যন্ত, তাই না, ডিগ্রি পর্যন্ত। সো এইটাই বেসিক্যালি হচ্ছে আমার একটা কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভের জন্য এই ইকুয়েশনের মাধ্যমে আমরা করতে পারি। এখানে কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভের জন্য কিন্তু 3টা কন্ট্রোল পয়েন্ট লাগে আমরা জানি। ঠিক আছে, এখন আমরা দেখতেছি এই কন্ট্রোল পয়েন্টগুলোর সাথে আমরা বার্নস্টিয়ানের যে পলিনোমিয়ালটা আছে সেটা মাল্টিপ্লাই করতেছি। সো এটা বলতে পারি কন্ট্রোল পয়েন্টের সাথে একটা ওয়েট আমরা মাল্টিপ্লাই করতেছি, এবং ওয়েট মাল্টিপ্লাই করার কারণেই জিনিসটা এরকম একটা কার্ভ জেনারেট করতেছে। এখন বিষয়টা হচ্ছে এই বার্নস্টিয়ানের পলিনোমিয়াল তো এটা একটা ফাংশনের মতো করে লিখছি, এই ফাংশনটা কিভাবে ক্যালকুলেট করব? এই ফাংশনেরও একটা ইকুয়েশন আছে। ঠিক আছে, একটা বার্নস্টাইনের পলিনোমিয়ালকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে, এইভাবে ক্যালকুলেট করতে পারি। আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে আমার বি আইডি ক্যালকুলেট করার ইকুয়েশন। ঠিক আছে, এখানে যে আমরা বি জিরো টু ওয়ান টু 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 লিখছি এইগুলা। ঠিক আছে, যেটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এখানে, আচ্ছা আপনাকে এই জিনিসটা আমাকে বলতে পারবেন, যেখানে এখানে বলা আছে ডি আই ইউ টু দি পাওয়ার আই ওয়ান মাইনাস ইউ ডি টু দি পাওয়ার হচ্ছে ডি মাইনাস আই। আচ্ছা, এখানে ডিআইটাকে এই যে এইভাবে একটা ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে, নাকি এইভাবে লেখা যায়? আপনারা কি বলতে পারবেন এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, কি বের করতেছে? আমরা কিন্তু এই কোয়েশ্চেনটার সাথে অনেক পরিচিত। স্যার পারমুটেশনাল ইকুয়েশন মনে জি হচ্ছে। স্যার। পারমুটেশনের ইকুয়েশন কাছাকাছি গেছে। বাইনোমিয়াল। কম্বিনেশন স্যার। রাইট, বাইনোমিয়াল কম্বিনেশন। কম্বিনেশন। ঠিক আছে, কম্বিনেশনাল এটা হচ্ছে ইকুয়েশন স্যার, সরি। কম্বিনেশনের ইকুয়েশন। জি স্যার, ঠিক সরি। আছে, এটাকে আমরা এভাবেও লিখতে পারি চাইলে। আমরা যে লিখতাম সি দিয়ে লিখতাম, তাই না, ডিসিআইও লিখতে পারি। জি স্যার। জি যে স্যার, ওই যে ডিসিআই, এনসিআর লিখতাম আর কি ইকুয়েশন অনুযায়ী। রাইট, এনসিআর লিখতাম ওইটাই। তো ওইটাকে এভাবেও চাইলে লেখা যায়। ঠিক আছে, এটা কম্বিনেশন অফ হচ্ছে ডিআই আমরা বলতে পারি। ঠিক আছে, ডি কম্বিনেশন আই এভাবে বলা যায়। সো ওইটাকেই কম্বিনেশনই বেসিক্যালি এখানে আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি। সো বেসিক্যালি এখানে যেই কাজটা করতেছি আমরা, এখানে বি জিরো টু যদি থাকে, এটাকে আমরা এই ইকুয়েশনের মতো করে লিখলে আমরা এভাবে কম্বিনেশন, বা চাইলে আপনারা কম্বিনেশন দিয়েও লিখতে পারেন, এটাকে 2C0 লেখা যায়। এখন 2C0-র সাথে আরেকটা জিনিস কিন্তু আছে, বা এটার সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইউ আর ওয়ান মাইনাস ইউ। সো ইউটাকে যদি দেখেন, ইউর সাথে এখানে পাওয়ার হিসেবে আই আছে, এখানে আমার আই এর ভ্যালু হচ্ছে আমরা দেখতেছি 0, সো ইউ টু দি পাওয়ার 0 লিখতে পারি। ঠিক আছে, ওয়ান মাইনাস দেন হচ্ছে ডি মাইনাস আই। সো ডি এর ভ্যালু আছে 2, 2 এর থেকে 0 মাইনাস করলে
দুই থাকতেছে, ইন্টু হচ্ছে পি নট। আবার এখানে যদি দেখেন পরবর্তীতে B12 আছে, তাইলে এখানে কি লিখবো আমরা? স্যার 2C1 2C1 লিখবো। ইউ স্যার, তারপর হচ্ছে ইউ টু ইউ দি টু দি পাওয়ার পাওয়ার ওয়ান, আই, রাইট, ইউ টু দি পাওয়ার ওয়ান। ওয়ান মাইনাস ইউ টু দি পাওয়ার ওয়ান। হ্যাঁ, আর এখানে P1 ছিল। স্যার P1 স্যার, হ্যাঁ। আবার যদি আরেকটা টার্ম আছে সেটাকেও লিখি, এটাকে কি লিখবো? স্যার টু কম্বিনেশন টু, হুম। স্যার ইউ টু দি পাওয়ার টু, হুম। ওয়ান মাইনাস ইউ টু দি পাওয়ার জিরো, এটা পি এ লিখতে পি পারি না? টু স্যার। জি স্যার। এখন যদি দেখেন এটাকে, আচ্ছা আমি যদি কম্বিনেশনের ভ্যালুগুলা বসাই বা ক্যালকুলেটর বা যেমনি হোক আপনারা স্যার বের করতে পারেন, ওইটাই আসবে স্যার, কোয়ার ইসের ভ্যালুটাই আসবে ওইটাই স্যার। আসে কিন্তু, তাই না? জি আমরা স্যার। যদি দেখি 1 - u² P0 প্লাস 2u 1 - u P1 প্লাস u² P2, তাই না? ওইটাই আসতেছে কিন্তু আমি যদি দেখাই, ঠিক আছে, খুব ইজিলি কিন্তু আমরা এই জাস্ট ইটারেটিভ ফর্মুলা ইউজ করে করে ফেলতে পারতেছি। তা আপনাদের কাছে কোনটা ইজি লাগতেছে? আমি কিন্তু তিনটা অ্যাপ্রোচ আপনাদের দেখাইছি, একটা ইটারেটিভ, একটা রিকার্সিভ, আর একটা হচ্ছে সিমুলেশন করে দেখাইছি প্যারামেট্রিক ইকুয়েশন দিয়ে। কোনটা ইজি মনে হয়? দেখেন এটা কিন্তু ইকুয়েশন, এটা বসাইলেই আমাদের ইজিলি এক লাইনে বের করতে পারতেছি আমরা। বার্নহেইমের পলিনোমিয়াল ইকুয়েশন বসাবো, এই ভ্যালুগুলো বসাইলেই আমরা কিন্তু ইজিলি বের করে ফেলতে পারতেছি। খুব ইজি কিন্তু এটা, ঠিক আছে। সো চাইলে এখানে দেখেন আমরা যদি কিউবিকও বলি, ডিগ্রি 3ও বলি, ডিগ্রি 3 এর ক্ষেত্রেও কিন্তু বার্নস্টাইন পলিনোমিয়ালটা এভাবে আমরা বের করে ফেলতে পারি, ঠিক আছে। B03 হবে 1323, মানে এই ভ্যালুগুলো আমরা খুব ইজিলি বের করতে পারি, এবং এইগুলোর সাথে আমরা ফাইনালি আমাদের কন্ট্রোল পয়েন্ট গুলাকে মাল্টিপ্লাই করব, ঠিক আছে। এগুলো যদি অ্যাডিশন করি আমাদের ইকুয়েশনটা আমরা পেয়ে যাচ্ছি। আরো একটা ইজি অ্যাপ্রোচ আপনাদের বলে দিই, এখানে যে বার্নস্টাইনের পলিনোমিয়ালের সহগগুলা যে পাচ্ছেন, কোএফিসিয়েন্ট গুলো এখানে আছে, এইগুলা কিন্তু আমরা প্যাসকেলের ট্রায়াঙ্গেল দিয়ে ইজিলি বের করে ফেলতে পারি। আপনার প্যাসকেলের ট্রায়াঙ্গেল মনে আছে? এই যে এরকম কিছু একটা ছিল, আমরা কি এখান থেকে আবার কি বের করতে পারতাম? এই দুটা যোগ জি করতাম, স্যার, মানে যোগ করে মাঝখানেরটা লিখতাম। তাই না? জি স্যার, এই যে, প্যাসকাল থিওরি এরকম কিছু ছিল স্যার। রাইট, এটা মনে আছে আপনাদের? দেখেন আমি জি স্যার। এটাকে যদি আমি ডিগ্রি 1 ধরি, এটাকে যদি ডিগ্রি 2 ধরি, এটাকে ডিগ্রি 3 ধরি, ডিগ্রি 4 ধরি, এই ডিগ্রি 2 এর ইকুয়েশনটা যদি দেখেন, কোএফিসিয়েন্ট কি আছে এখানে? 1 2 1 আছে না? জি স্যার, বুঝতে এটা পারছি। কিন্তু এখান থেকে আসতেছে। আবার যদি তার সাথে এই জিনিস, এই টার্মস গুলা দেখেন, এগুলো আমরা 1 - u থেকে ফার্স্টে স্টার্ট করছি, সেটাকে ডিগ্রি 2 যেহেতু স্কোয়ার দিয়ে শুরু করছি, এখানে 1 - u থেকে এক কমাইছি, এখানে ইউ এর সাথে এক বাড়াইছি, আবার এখানে এক কমাইছি, তাহলে 0 হচ্ছে, এখান থেকে 2 বাড়াইছি। ইজিলি কিন্তু আমরা এটা স্যার এটা তো তাহলে কোনো কিছুই স্যার কোনো ইকুয়েশনে লাগবে না স্যার, এইটা দিয়েই এটা দিয়েই বের করে ফেলতে পারি বেসিক্যালি। লেখা যাবে স্যার। হ্যাঁ, রাইট, দিয়ে এটা তো দিয়ে এটা দিয়ে স্যার আরো ইজিলি লেখা যাবে। এটা দিয়ে আরো ইজিলি করা যায়, রাইট। খুব ইজি অ্যাপ্রোচ হচ্ছে এটা, ঠিক আছে। ঠিক আছে, কিন্তু যদিও হ্যাঁ এখন অ্যালগোরিদমের মাধ্যমে জিনিসগুলো করা হয়েছে, বাট জিনিসগুলো অনেক ইজিলি আপনারা চাইলে বের করে ফেলতে পারেন, বাট শিখে রাখা ভালো, ঠিক আছে। পরীক্ষায় আপনাদের হয়তো এমন হইতে পারে যে ডিকাস্টাল অ্যালগোরিদম দিয়ে এই কোয়েশ্চেনটা জেনারেট করতে বলা হইতে পারে, সেই ক্ষেত্রে আপনাদের ওই অ্যাপ্রোচটা তখন ফলো করতে হবে, ঠিক আছে। সো তখন কিন্তু করা লাগবে। নর্মালি প্রথম অ্যাপ্রোচটা আমাদের লাগে না, প্যারামেট্রিক ইকুয়েশন, বাট আপনার ডিকাস্ট্রাল জিও আর হচ্ছে এই ইটারেটিভ যে অ্যাপ্রোচ আছে, ঠিক আছে, এইটা অ্যাটলিস্ট দুইটা অ্যাপ্রোচ আপনারা দেখে রাখবেন, ঠিক আছে। আমাদের যদি পরীক্ষায় ম্যাথমেটিক্যাল প্রবলেমস গুলো আসে, আমরা সিম্পলি এভাবে শর্টকাট দিয়ে ইকুয়েশনটা জেনারেট করে ফেলতে পারি, ঠিক আছে। তখন সমস্যা নেই স্যার ম্যাথমেটিক্যাল। ম্যাথমেটিক্যাল প্রবলেমে কি স্যার, মানে আপনি স্পেসিফাই করে দিবেন না আমরা যে কোনো একটা রুলস ফলো করে করলেই হবে স্যার? ম্যাথমেটিক্যাল এখানে স্পেসিফাই করা থাকতেও পারে, নাও থাকতে পারে। ম্যাথমেটিক্যাল প্রবলেম হইলে অনেক সময়, ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকলে সাধারণত স্পেসিফাই করে দেই না, বাট অনেক সময় ইকুয়েশন শুধু জেনারেট করতে বলা হয়, সেই ক্ষেত্রে আপনাদের এই ডিকাস্টাল জিও বা এই মাধ্যমে হচ্ছে করা হইতে পারে, ঠিক আছে। সেই ধরনের প্রশ্ন এর আগে আসছে। তো আমি তো বললাম দুইটাই শিখে রাখা ভালো, সেফ সাইডে থাকার জন্য আপনার দুটাই দেখে রাখবেন, ঠিক আছে। বাট যখন পরীক্ষা একটু বড় ম্যাথ আসবে তখনই সে শর্টকাট অ্যাপ্লাই করে দিবেন। অনেক সময় আমরা ডিগ্রি 5 6 7 এরকম দিয়ে হচ্ছে ম্যাথস দেই, আমি ম্যাথ দেখাবো আপনাদের, সমস্যা নেই। ওই ম্যাথগুলা দেখলে আপনারা শর্টকাট অ্যাপ্লাই করে এইভাবে জাস্ট প্যাসকেলের ট্রায়াঙ্গেল দিয়ে করে দিতে পারেন,
ঠিক আছে, বাট যদি আমি শুধু বলি যে ইকুয়েশন তৈরি করেন ডিকাস্ট্রালজি অ্যালগরিদম দিয়ে, তখন কিন্তু ডিকাস্ট্রালজি করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। বাট যদি বড় ম্যাথ দিয়ে দিই, ম্যাথটা দিই, সেই ক্ষেত্রে ডিকাস্ট্রালজি আমি বলবো না, তখন আপনাদের এইভাবে ইজি মানে শর্টকাট দিয়ে করে ফেলতে পারেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, এই ইকুয়েশনটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি পাই? এখানে দেখেন প্যারামিটারটা হচ্ছে ইউ। ইউ এর ভ্যালুটা নর্মালি 0 থেকে 1 এর মধ্যে হচ্ছে ভ্যারি হয়। এই ইউ এর ভ্যালুটা যদি আমরা এই যে ইকুয়েশন গুলো যে পাইলাম, এই কোয়াড্রেটিক ইকুয়েশনে যদি এখন বসাই ইউ এর ভ্যালুটা, কি অ্যাকচুয়ালি পাই? যেটা পাই সেটা হচ্ছে আমরা এই কার্ভের পয়েন্টস গুলা পাই। সো প্রত্যেকটা ইউ এর জন্য আমরা কার্ভের উপর ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টস পাবো, এবং এই পয়েন্টটাই আমাকে ফাইনালি এই কার্ভটা হচ্ছে অ্যাকচুয়ালি জেনারেট করে দেয়। এখন যদি আপনি এই ইকুয়েশনে ইউ এর ভ্যালু আমরা যদি 0 বসাই, তাইলে আমাকে কোন পয়েন্টটা দিবে? ইউ এর ভ্যালু যদি আমি 0 বসাই, দেখা যাবে যে আমার যে বেজিয়ার কার্ভটা আছে, বেজিয়ার কার্ভের একদম প্রথম পয়েন্টটাকে সে দিবে, বা একদম কন্ট্রোল ফার্স্ট যে কন্ট্রোল পয়েন্ট আছে সেই কন্ট্রোল পয়েন্টটাকেই আমাকে ফার্স্টে দিবে। আবার দেখা যাবে যদি আমি ইউ এর ভ্যালু একদম ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে সেটা দিই, দেখা যাবে যে একদম শেষের যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা আমাকে সে রিটার্ন করে দিবে। আবার যদি দেখা যায় যে আমি মাঝামাঝি একটা ভ্যালু হচ্ছে এখানে দিই, 0.5 যদি একটা ভ্যালু দেই, আমার এই কোয়েশ্চেনটাতে যদি আমি ইউ এর ভ্যালু 0.5 বসাই, দেখা যাবে কি মাঝামাঝি কার্ভের একটা পয়েন্টকে হচ্ছে আমাকে দিবে। ঠিক আছে, সো ডিফারেন্ট ভ্যালুর জন্য আমি কার্ভেরই উপর ডিফারেন্ট পয়েন্টস গুলাকে পাবো, এবং ওভারঅল এই জিনিসটাই আমাকে বেজের কার্ভটা অ্যাকচুয়ালি জেনারেট করে দেয়। আচ্ছা, আমরা একটা ম্যাথস করি এবার। তো এই ধরনের ম্যাথ গুলাই পরীক্ষা আসে, তো একটা বুঝলে বাকিগুলা পারবেন। তো এখানে কি বলা আছে? সো গিভেন কন্ট্রোল পয়েন্টস পি নট, পি ওয়ান, পি নটের ভ্যালু হচ্ছে 0 0, P1 42 আর P2 হচ্ছে 80। ফাইন্ড দ্য বেজিয়ার কার্ভ ভ্যালু Q2 0, Q2 হাফ, Q2 1, Q2 অফ 1। আচ্ছা, এখানে কিউটা অ্যাকচুয়ালি কি? কিউটা হচ্ছে ফাংশন অফ বেজিয়ার কার্ভ। ঠিক আছে, আমি যদি একটু দেখাই, এই যে আমরা যে এখানে নোটেশনটা দিছিলাম, এখানে কিন্তু এই ফাংশনটাই ভ্যালুই আমরা বের করতেছিলাম। এখানে ইউ এর ভ্যালু বসায় বসায় আমরা এই বেজিয়ার কার্ভের ভ্যালুটাকে আমরা ক্যালকুলেট করতেছিলাম। এখন যখনই আমি কিউ অফ সামথিং দিব, দ্যাট মিনস হচ্ছে আমার বেজিয়ার কার্ভটাকে বের করতে হবে। বেজিয়ার কার্ভের জন্য ইউ এর ভ্যালু এখানে 0 মানে ইউ এর ভ্যালু 0। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখানে বেজিয়ার কার্ভের কোন ইকুয়েশনটা আমরা বের করব? আপনাকে বলতে পারবেন? এখানে কিন্তু আমি কোনো ডিগ্রি টিগ্রি বলে দিইনি, জাস্ট 3টা কন্ট্রোল পয়েন্ট দিছি। তাইলে তার স্যার ডিগ্রি কত হবে? স্যার এটা ডিগ্রি হবে হচ্ছে 7 স্যার, 80 থেকে ডিগ্রি 80 থেকে 7 বের করতেছেন? না 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 স্যার, ডিগ্রি। হ্যাঁ, ডিগ্রি। তিনটা কন্ট্রোল পয়েন্ট স্যার, ডিগ্রি 2। রাইট, এখানে কন্ট্রোল পয়েন্ট দেওয়া হচ্ছে 3টা। ঠিক আছে, n = 3, তার মানে ডিগ্রি হবে হচ্ছে 3 - 1। সিম্পলি আমরা এখান থেকে বের করতে পারি। এখানে কিউ এর নিচে যে 2 লেখা আছে, পরীক্ষায় এটা নাও থাকতে পারে, এই দুইটা দিয়েও বোঝা যায় যে এটা ডিগ্রি 2 বুঝাইছে। ঠিক আছে, বাট আমরা সিম্পলি 3টা কন্ট্রোল পয়েন্ট দেখেই বুঝে ফেলতে পারবো এটা ডিগ্রি 2। ঠিক আছে, এখন আমাকে প্রথম কাজ হচ্ছে ডিগ্রি 2 এর জন্য যে বেজিয়ার কার্ভের ইকুয়েশন সেটাকে ফার্স্টে বের করা। ঠিক আছে, এখন আমরা এই যে বার্নস্টাইনের পলিনোমিয়াল ইকুয়েশন আছে, অথবা ডিকাস্ট্রাজু অ্যালগরিদম, বা আপনি যেভাবে বের করেন না কেন, ঠিক আছে, আমরা যে কয়েকটা বই দেখাইছি সেটার মাধ্যমে এই ইকুয়েশনটাকে ফার্স্টে বের করে নিব। ঠিক আছে, এটা অলরেডি বের করছি, সো আমি নতুন করে দেখাচ্ছি না। এটা হচ্ছে আমার একটা কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভের ইকুয়েশন বা ডিগ্রি 2 এর জন্য। নেক্সট কাজ হচ্ছে আমার ইউ এর ভ্যালু আমি জাস্ট ভ্যারি করব। ইউ এর ভ্যালু একবার 0 বসাবো, একবার হাফ বসাবো, একবার 1 বসাবো, বসায় আমি বেজিয়ার কার্ভের পয়েন্টটাকে বের করব। ঠিক আছে, সো আমি ফার্স্টে যদি 0 বসাই, এখানে একটা করে দেওয়া আছে, এটা হচ্ছে আমার ইকুয়েশনটা। এখানে ইউ এর ভ্যালু জাস্ট 0 আমি বসাবো, 0 বসাইলাম, 0 বসাইলাম, 0 বসাইলাম, এখানেও 0 বসাচ্ছি। তো এটা বেসিক্যালি 0-র সাথে 0 মাল্টিপ্লাই হয়ে গেলে 0 হচ্ছে, এটাও মাল্টিপ্লাই হলে 0 হচ্ছে, থাকতেছে জাস্ট প্রথম টার্মটা। দেখেন, প্রথম টার্মটা থাকতেছে পি নট, যেটা আমি কিন্তু শুরুতেই বলছি, মানে একটু আগে বলছি যে ইউ এর ভ্যালু যদি আমি 0 বসাই, আমরা বেজিয়ার কার্ভের উপর একদম ফার্স্ট পয়েন্টটাকে পাবো, যেটাই ছিল আমার 0 0 পয়েন্টটা। ঠিক আছে, সিমিলারলি যদি আমি 1 বসাই, এখানে ইকুয়েশনে দেখা যাবে কি কোন পয়েন্টটা আমরা পাবো বলেন তো? ইউ এর ভ্যালু যদি আমরা 1 বসাই,
ইউ এর ভ্যালু 1 বসাইলে কোন পয়েন্টটা পাবো? 0 P2 স্যার। বসাইলাম, কি কি পাবো? P2। জি স্যার। রাইট, P2 পাবো তাই না, লাস্ট পয়েন্টটা আমরা পাবো, তাই না, লাস্ট পয়েন্টটা আমরা হচ্ছে পাবো। ঠিক আছে, যেটা কিন্তু বলছি এটা দেখেই বলে দেওয়া যায়, বাট তারপর আমরা কিন্তু বের করেও দেখাতে পারি এখানে ইকুয়েশনে ওয়ানের ভ্যালু, ইউ এর ভ্যালু 1 বসায়। যদি হাফ বসাই ক্যালকুলেশনটা কি এরকম হবে, আমরা যদি একটু করি সিম্পলি এখানে হাফ বসান। ঠিক আছে, সো আমরা Q2 হাফটা যদি বের করতে চাই, 1 - ½ P0 প্লাস 2 1 - ½ ইন্টু হাফ ইউ, সরি, 1 প্লাস হাফ স্কোয়ার P2। সো এখান থেকে আমার আসতেছে হাফ স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে 1/4 P0 প্লাস এখানে 2 ইন্টু হচ্ছে হাফ ইন্টু হাফ P1 প্লাস 1/4 P2। সো এখানে থেকে আমরা কি বের করতে পারি দেখেন, 1/4 P0 প্লাস হাফ P1 প্লাস 1/4 P2। এখন আমরা ভ্যালুগুলা যদি একটু বসাই, 1/4 P0 এর ভ্যালু হচ্ছে 0, প্লাস হাফ P1 এর ভ্যালু হচ্ছে দেওয়া আছে আমার 42, প্লাস 1/4 80। এইটা জিরোর সাথে, জিরোকে 4 দিয়ে ডিভাইড করলে জিরোই হচ্ছে। এখান থেকে আমরা যে ভেক্টরটা পাচ্ছি সেটা হচ্ছে 4 কে 2 দিয়ে ডিভাইড করেন 2 পাইতেছি, এখানে 1 পাচ্ছি, প্লাস হচ্ছে এইখানে 8কে 4 দিয়ে ডিভাইড করলে 2 পাচ্ছি, এখানে 0 পাচ্ছি। সো আমরা ফাইনাল পয়েন্ট হিসেবে 4 আর 1 কে পাইতেছি। এটাই হচ্ছে আমার হাফ বসাইলে ইউ এর ভ্যালু, এই পয়েন্টটা হচ্ছে আমাকে দিতেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, সিম্পলি আমরা জাস্ট ফার্স্ট কাজ হচ্ছে ইকুয়েশন বের করব, যে ডিগ্রির বেজিয়ার কার্ভ হবে সেটা বের করা, দেন হচ্ছে ওই ইকুয়েশনে আমরা আমাদের ফাংশনের যে ইউ এর ভ্যালুটা বলা হয়েছে ইনপুট হিসেবে দেওয়া, সেটাকে দিয়ে আমরা ওই পয়েন্টটাকে বের করে দেখানো। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কাজ। এই ধরনের ম্যাথস গুলো আসতে পারে। এখন পরীক্ষায় হচ্ছে আপনাদের হয়তো আমি একটা এমনও হইতে পারে গ্রাফ দিয়ে দিলাম, কিছু পয়েন্টস দিয়ে দিলাম ছবিতে, ওখান থেকে আপনাদের কন্ট্রোল পয়েন্ট বা কি হবে ওগুলো একটু বুঝা বুঝা লাগবে। দেখে অনেক সময় এই ধরনের প্রবলেমস আসে। ঠিক আছে, এই ধরনের প্রবলেম গুলো আপনারা তখন মানে তখন হচ্ছে যে ডায়াগ্রামটা দেখে হয়তো বুঝতে হবে। ঠিক আছে, আমি ধরলাম এরকম একটা ডায়াগ্রাম দিয়ে দিছি, এখানে কন্ট্রোল পয়েন্ট গুলা গ্রাফের থেকে বের করতে দিয়ে দিলাম, তখন কিন্তু আপনাদের ওভাবে বের করে করতে হবে। ঠিক আছে, তো এই ধরনের প্রবলেম আসতে পারে, তো একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে, করলেই পারবেন। ম্যাথটা কি কারো প্রবলেম আছে বুঝতে, কারো কোনো কোয়েশ্চেন আছে ম্যাথ নিয়ে? নো স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখানে বেজিয়ার কার্ভের প্রপার্টি গুলো সম্পর্কে বলা আছে। সো বেজিয়ার কার্ভের বেশ কিছু প্রপার্টি আছে। সো আমরা যদি একটু দেখি, ফার্স্ট পয়েন্টটা কি আমাকে বলছে, দে জেনারেলি ফলো দ্য শেপ অফ দ্য কন্ট্রোল পয়েন্ট পলিগন উইচ কনসিস্ট অফ দ্য সেগমেন্টস জয়নিং দ্য কন্ট্রোল পয়েন্টস। তো সেটা আমি অলরেডি বলে গেছি যে বেজিয়ার কার্ভ, যে কার্ভটা আমার জেনারেট হবে সেটা সাধারণত কন্ট্রোল পয়েন্টটাকে ফলো করে। ঠিক আছে, আমি কন্ট্রোল পয়েন্টগুলো যদি এরকম থাকে সেটা এইরকম একটা কার্ভ দিবে। আমি যদি এই পয়েন্টটাকে নিয়ে সরায় একটু উপরের দিকে নিই, দেখা যাবে যে কার্ভটা একটু চেঞ্জ হয়ে এটার ডিরেকশনের দিকে স্কিউড হয়ে গেছে। ঠিক আছে, সো জেনারেলি কন্ট্রোল পয়েন্টগুলোকে বেজিয়ার কার্ভ ফলো করে। অ্যান্ড দ্য এই যে ইয়েগুলো আছে which consist of the segments joining the control point, এই কন্ট্রোল পয়েন্ট গুলাকে সে জয়েন করে আর কি, ফার্স্ট এবং লাস্ট পয়েন্টটাকে। আচ্ছা, এটাকে সেকেন্ড পয়েন্টটাতে আমরা বলছি দে অলওয়েজ পাস থ্রু দি ফার্স্ট এন্ড লাস্ট কন্ট্রোল পয়েন্টস। ঠিক আছে, প্রথম এবং লাস্ট যে কন্ট্রোল পয়েন্ট গুলো আছে সেইগুলাকে সে অলওয়েজ জয়েন করবে, বাট ইন্টারমিডিয়েট যে পয়েন্ট গুলো আছে সেগুলাকে সে নট নেসেসারি সে কানেক্ট করবে। ঠিক আছে, জয়েন করবে। আমি যদি প্রথম দুটা পয়েন্ট নেই, সেই দুটা পয়েন্ট থেকেই আমার বেজিয়ার গ্রাফটা স্টার্ট এবং এন্ড হবে, বাট ইন্টারমিডিয়েট পয়েন্টে নট নেসেসারি সে জয়েন করবে। আচ্ছা, দেয়ার কন্টেইনড ইন দ্য কনভেক্স হাল অফ দেয়ার ডিফাইনিং কন্ট্রোল পয়েন্টস। কনভেক্স হাল সম্পর্কে অলরেডি আপনাদের লেকচার 1-এ আমি বলছি, কারো কি মনে আছে কনভেক্স হাল কি ছিল? এইখানে ধরে নেন আমি কিছু পয়েন্টস দিলাম, এই পয়েন্টগুলা কনভেক্সাল প্রবলেমটা হচ্ছে এমন প্রবলেম যে আমার কাজ হচ্ছে এই পয়েন্টগুলোকে এমন ভাবে কানেক্ট করা যাতে করে
এই কানেক্টিং লাইন্স গুলা একটা আরেকটাকে ইন্টারসেক্ট না করে। ঠিক আছে, এটা যদি ইন্টারসেক্ট না করে যে শেপটা দিবে সেটাই হচ্ছে আমার একটা কনভেক্স হাল। এখন বেজিয়ার কার্ভে যে আমাদের এই কন্ট্রোল পয়েন্ট গুলাকে যদি আমি এই পয়েন্ট গুলাকে কন্ট্রোল পয়েন্ট ধরি, দেখা যাবে কি এই কনভেক্স হালের মধ্যেই বেজিয়ার কার্ভটা থাকবে, এই কনভেক্স হাল থেকে বাহিরে যাবে না। ঠিক আছে, অলওয়েজ বেজিয়ার কার্ভ এই কনভেক্স হালের মধ্যেই থাকবে, এই জিনিসটা হবে না যে কনভেক্স হালের বাইরে সে চলে গেছে, এরকম কেস হবে না। ঠিক আছে, কনভেক্স হালের মধ্যে সবসময় সে থাকবে। আচ্ছা, এখানে ফোর্থ পয়েন্টটা কি বলছে, দ্য ডিগ্রি অফ দি পলিনোমিয়াল ডিফাইনিং দ্য কার্ভ সেগমেন্ট ইজ ওয়ান লেস দ্যান দ্য নাম্বার অফ ডিফাইনিং পলিগন পয়েন্ট। এটা আমরা অলরেডি জানি, ডিগ্রি হচ্ছে বেজিয়ার কার্ভের ডিগ্রি হচ্ছে আমার যতগুলা কন্ট্রোল পয়েন্ট দেওয়া থাকবে তার থেকে এক কম। ঠিক আছে, জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, অথবা আমরা এইভাবে লিখতে পারি ডি ইকুয়াল টু এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এক কম হবে। এগুলো হচ্ছে আমার প্রপার্টি, অলরেডি এগুলা আমি বলে আসছি। আচ্ছা, বেজিয়ার কার্ভের কিছু সমস্যাও হচ্ছে আছে, যদিও এটা দিয়ে আমরা খুব যে কোনো ধরনের কার্ভ জেনারেট করতে পারি, বাট কিছু প্রবলেমস আছে। যার মধ্যে একটা প্রবলেম হচ্ছে, দেখেন এখানে আমি যদি কার্ভটাকে আমাকে তৈরি করা লাগে, আমি খুব প্রিসাইসলি কার্ভগুলোকে আমাকে নিতে হয়। একটা পয়েন্ট যদি আমি একটু এদিক ওদিক করে ফেলি, দেখা যাবে কি পুরো কার্ভের শেপটাই হচ্ছে চেঞ্জ হয়ে যায়। এটা এই ধরনের প্রবলেম হচ্ছে দেখা দেয়। ঠিক আছে, খুব প্রিসাইসলি পয়েন্টগুলো আমাকে নেওয়া লাগে, যে এটা হচ্ছে একটা মেজর ইস্যু। আর চেঞ্জ টু এনি অফ দ্য কন্ট্রোল পয়েন্টস অল্টার্স দ্য এন্টায়ার কার্ভটাকে সে চেঞ্জ করে দেয়। ঠিক আছে, অ্যান্ড আরেকটা মেজর ইস্যু হচ্ছে হ্যাভিং আ লার্জ নাম্বার অফ কন্ট্রোল পয়েন্টস রিকোয়ার হাই পলিনোমিয়ালস টু বি ইভালুয়েটেড। দিস ইজ এক্সপেন্সিভ টু কম্পিউট। আমাদের যদি একটা হায়ার ডিগ্রি বেজিয়ার কার্ভ দরকার হয়, দেখেন যেখানে আমার হয়তো অনেক কার্ভস এরকম টার্মস আছে, এরকম একটা কার্ভ যদি আমাকে জেনারেট করতে হয়, দেখা যাবে যে তার ডিগ্রিটাও অনেক লার্জ একটা নাম্বার হয়ে গেছে, এবং এটাকে কম্পিউট করার জন্য আমার এমন একটা ইকুয়েশন লাগবে যেখানে অনেকগুলা টার্মস আছে এবং তার পাওয়ার অনেক হাই, পলিনোমিয়ালের হচ্ছে একটা ইকুয়েশন তৈরি হবে। ঠিক আছে, যেটা ক্যালকুলেট করা কিন্তু অনেক এক্সপেন্সিভ। মাল্টিপ্লিকেশন করতে হচ্ছে, দেখেন আমাকে 100 টাইমস ইউ কে মাল্টিপ্লাই করতেছে। মাল্টিপ্লিকেশন, এই ধরনের অপারেশন গুলা নর্মালি খুবই এক্সপেন্সিভ হয়ে থাকে। সো হায়ার ডিগ্রি বেজিয়ার কার্ভ জেনারেলি ইজ ভেরি মাচ এক্সপেন্সিভ টু কম্পিউট। ঠিক আছে, দিস ইজ আ মেজর ড্রব্যাক। সো আমাদের বেজিয়ার কার্ভের এইটাই একটা প্রবলেম। ঠিক আছে, এই ধরনের কমপ্লেক্স কার্ভ তৈরি করার জন্য আমাদের খুবই এক্সটেন্সিভ অ্যামাউন্টের কম্পিটিশন দরকার। ঠিক আছে, এটা হচ্ছে একটা তার ড্রব্যাক। তো এই ড্রব্যাক কিছু আছে। ঠিক আছে, এটা যদি আমরা বেজের কার্ভ দিয়ে কোনো একটা কার্ভকে তৈরি করতে চাই, এই সমস্যাগুলো আমাদের ফেস করতে হয়। এই সমস্যাগুলাকে সলভ করার জন্য এখানে আরেকটা কার্ভ নিয়ে হচ্ছে আমরা কাজ করি, যেটাকে বলি আমরা বি স্প্লাইন কার্ভ। ঠিক আছে, বি স্প্লাইন কার্ভটা এই বেজিয়ার কার্ভে যে হায়ার ডিগ্রি পলিনোমিয়ালের প্রবলেম গুলো আছে, এখানে যে দেখেন একটা কার্ভ যদি এরকম থাকে, অনেক টার্নস থাকে, আমার এখানে অনেকগুলা কন্ট্রোল পয়েন্ট লাগবে হয়তো। ঠিক আছে, অনেকগুলা কন্ট্রোল পয়েন্ট লাগবে। এখন এইটার ডিগ্রিটাও হচ্ছে এখানে লার্জ নাম্বার একটা ডিগ্রি হবে। এই প্রবলেমটা আমরা বেজিয়ার কার্ভে দেখতেছিলাম। ঠিক আছে, এই প্রবলেমটাকে বি স্প্লাইন কার্ভ সলভ করে। বি স্প্লাইন কার্ভ যে কাজটা করে সেটা হচ্ছে, এই কার্ভটা যখন আমরা জেনারেট করতে চাই, আমরা পুরো কার্ভটাকে একবারে না তৈরি করে এখানে স্পেসিফিক কিছু পয়েন্টস নিয়ে একটা কার্ভ সেগমেন্ট তৈরি করি। আমি ধরে নিচ্ছি যে এই তিনটা কন্ট্রোল পয়েন্ট নিয়ে ফার্স্টে একটা কার্ভ সেগমেন্ট তৈরি করতেছি, পরবর্তী হয়তো তিনটা কন্ট্রোল পয়েন্ট নিয়ে আরেকটা বেজের কার্ভ তৈরি করলাম। ঠিক আছে, এর পরের তিনটা পয়েন্ট নিয়ে হয়তো আমি আরেকটা বেজের কার্ভ তৈরি করলাম। ঠিক আছে, এইভাবে আমরা ছোট ছোট কার্ভ সেগমেন্ট নিয়ে বড় ডিগ্রির একটা কার্ভকে আমরা তৈরি করব। এখন যদি দেখেন এই ছোট কার্ভ গুলার কিন্তু আমরা অল্প কিছু কন্ট্রোল পয়েন্ট নিয়ে তৈরি করতেছি, সো প্রত্যেকটা কার্ভ সেগমেন্টের ডিগ্রি কিন্তু দেখা যাবে ছোট একটা নাম্বার থাকবে। ঠিক আছে, ছোট ছোট নাম্বারের ডিগ্রির হচ্ছে কার্ভ সেগমেন্ট তৈরি হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমার বড় ক্যালকুলেশনের দরকার হচ্ছে না। ঠিক আছে, বড় সংখ্যক পলিনোমিয়ালের ক্যালকুলেশন আমার এখানে দরকার হইতেছে না, ছোট ছোট আমাকে কার্ভ জেনারেট করতে হইতেছে। এই কাজটাই বি স্প্লাইন কার্ভ করে থাকে। ঠিক আছে, সো পুরো কার্ভটাকে আমরা এখানে বি স্প্লাইন কার্ভে একবারে জেনারেট না করে ছোট ছোট কার্ভ সেগমেন্টের মাধ্যমে বড় একটা কার্ভকে হচ্ছে এখানে তৈরি করে থাকি। ঠিক আছে, ওকে। সো জেনারেলি
কে ডিগ্রি বি স্প্লাইন কার্ভ ইজ ডিফাইন্ড বাই n+1 কন্ট্রোল পয়েন্টস। ঠিক আছে, আচ্ছা সরি, k degree B-spline curve defined by n+1 control point will consist of n-k+1 Bezier curves। ঠিক আছে, এইখানে চিন্তা করে দেখেন আমরা কিন্তু ডিগ্রি ডিফাইন করে দিচ্ছি। বেজিয়ার কার্ভে যেই জিনিসটা হচ্ছিল, ডিগ্রি ইজ ডিপেন্ডেন্ট অন দ্য নাম্বার অফ কন্ট্রোল পয়েন্টস। যে কন্ট্রোল পয়েন্ট যদি আমি 10টা দেই, ডিগ্রি 9টা হবে, 9 হবে। কন্ট্রোল পয়েন্ট যদি 100 দেই, ডিগ্রি 99 হবে। এইখানে বিষয়টা এমন না। এইখানে কন্ট্রোল পয়েন্ট হয়তো আমি দিলাম ধরেন 1 2 3 4 5 6 7, ধরেন 7টা দিছি, 7টা দিছি, বাট আমরা এখানে ডিটারমাইন করি যে আমার এখানে ছোট ছোট কার্ভ সেগমেন্ট গুলা ডিগ্রি কত হবে। আমি বলে দিব যে এখানে ডিগ্রি হয়তো 2 হবে, ঠিক আছে, বা অন্য কিছু হবে। তো সে কি করবে, প্রতিবার তিনটা তিনটা করে পয়েন্ট নিয়ে ছোট ছোট কার্ভ সেগমেন্ট করে দিবে। এখন যদি আমি এখানে n+1 সংখ্যক কন্ট্রোল পয়েন্ট দেই এবং আমি বলে দেই যে কে ডিগ্রির ছোট ছোট বেজিয়ার কার্ভ এখানে তৈরি করতে হবে, সেই ক্ষেত্রে আমার কতগুলা কার্ভ সেগমেন্ট তৈরি হবে সেটা আমরা বের করতে পারি খুব ইজিলি এই ফর্মুলাটা দিয়ে, n-k+1। যদি আমি বলে দেই, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি যদি আপনাদের 6টা কন্ট্রোল পয়েন্ট দিয়ে দেই, এরকম P0 P1 P2 P3 P4 P5, আমি যদি বলি এটা একটা কিউবিক, আমাকে বি স্প্লাইন কার্ভ তৈরি করতে হবে, দ্যাট মিন্স কিউবিক মানে কি, ডিগ্রি কত? স্যার 2। কিউবিক মানে 2 না, কোয়াড্রেটিক মানে 2, কিউবিক ও মানে স্যার হচ্ছে 3। কিউবিক 3। জি ঠিক স্যার। আছে, 3। আচ্ছা, পরীক্ষায় কিন্তু আমি এই ধরনের টার্ম ইউজ করি অনেক সময়, কোয়াড্রেটিক, কিউবিক। ঠিক আছে, এগুলা কিন্তু তখন বুঝা লাগবে কত ডিগ্রি বুঝাইছি। সো কিউবিক মানে 3। তো যদি 3 হয়, এখানে ইকুয়েশন থেকে আমরা কিভাবে বের করতে পারি, আমার এখানে কন্ট্রোল পয়েন্ট আছে 6টা। ঠিক আছে, তো এখানে কন্ট্রোল পয়েন্টটাকে একটু অন্যভাবে n+1 দিয়ে আমরা লিখতেছি, n+1 ইকুয়াল টু হচ্ছে 6। ঠিক আছে, তাই মানে n এর ভ্যালু কত, 5 হচ্ছে, 5 হইতেছে আমার n এর ভ্যালু। ডিগ্রি হচ্ছে, এখানে ডিগ্রিটাকে আমরা এখানে কে দিয়ে লিখতেছি। ঠিক আছে, বি স্প্লাইনে এই নোটেশন গুলো একটু ফলো করা হয়, একটু দেখবেন যে বেজিয়ার কার্ভের থেকে একটু ডিফারেন্ট। বেজিয়ার কার্ভে ডি দিয়ে আমরা ডিগ্রি বুঝাইছি, এখানে কে দিয়ে ডিগ্রিটা বুঝায়। ঠিক আছে, কে, কে যদি আমার ডিগ্রি হয়ে থাকে, তাহলে এখানে ডিগ্রি হচ্ছে আমার 3, এবং এখানে +1 করতে হবে, তাইলে আমার কত আসতেছে, 3 আসতেছে। দ্যাট মিনস আমার এখানে 3টা এরকম কার্ভ সেগমেন্ট হচ্ছে লাগবে। ঠিক আছে, 3টা কার্ভ সেগমেন্ট দিয়ে আমি ওভারঅল কার্ভটাকে হচ্ছে তৈরি করব। ঠিক আছে, এই জিনিসটা এটা বোঝাচ্ছি। আমরা এখানে 6টা কন্ট্রোল পয়েন্ট দিয়ে দিছিলাম, P0 P1, ধরলাম P2 P3 P4 P5। ঠিক আছে, এরকম আমি 6টা কন্ট্রোল পয়েন্ট দিয়ে দিছি। ঠিক আছে, এইটা দিয়ে দেখেন প্রত্যেকবার আমি দেখা যাবে যে যেহেতু হচ্ছে আমার কিউবিক, দেখা যাবে প্রতিবার 4টা করে কন্ট্রোল পয়েন্ট নিয়ে আমার ছোট ছোট এরকম কার্ভ সেগমেন্ট তৈরি হবে। ঠিক আছে, সো 4টা 4টা পয়েন্ট নিয়ে ছোট ছোট কার্ভ সেগমেন্ট তৈরি করে 3টা টোটাল কার্ভ সেগমেন্ট তৈরি করবে। আমি ইকুয়েশন দিয়ে খুব ইজিলি বের করে ফেলতে পারতেছি কতগুলা কার্ভ সেগমেন্ট লাগবে, এবং এই 3টা কার্ভ সেগমেন্টকে আমরা বি স্প্লাইনের মাধ্যমে তৈরি করতে পারি। ঠিক আছে, আমার মনে হয় কনসেপ্টটা আপনারা বুঝতে পারছেন। কনসেপ্টটা আসলে খুব জটিল কিছু না। এখানে ওই ওটারই এক্সাম্পলটা দেওয়া আছে। আমাদের কাছে এরকম 6টা কন্ট্রোল পয়েন্ট দেওয়া ছিল, দেখেন 3টা কার্ভ সেগমেন্ট আমার লাগতেছে n-k+1, এটা দিয়ে আমরা বের করে ফেলতে পারতেছি। এখন যেহেতু এটা একটা কিউবিক, দ্যাট মিন্স ডিগ্রি হচ্ছে তার 3, আমার এখানে 4টা কিন্তু প্রত্যেকটা, এটাকে ছোট একটা বেজিয়ার কার্ভ ধরতে পারেন, কার্ভ সেগমেন্ট। এই ছোট বেজিয়ার কার্ভের যেহেতু ডিগ্রি 3, তার মানে এটা তৈরি করার জন্য আমার 4টা কন্ট্রোল পয়েন্ট লাগবে। ঠিক আছে, P0 P1 P2 P3। ঠিক আছে, এই 4টা দিয়ে আমরা প্রথম কার্ভ সেগমেন্টটা তৈরি করলাম, এবং P1 থেকে আবার P4, এই 4টা পয়েন্ট নিয়ে আমরা সেকেন্ড কার্ভ সেগমেন্ট তৈরি করলাম। P2 থেকে P5 পর্যন্ত নিয়ে থার্ড কার্ভ সেগমেন্টটা তৈরি করলাম। এভাবে আমরা ওভারঅল কার্ভটাকে আমরা তৈরি করতেছি। ঠিক আছে, এতে করেই আমরা বেজিয়ার কার্ভের প্রবলেম গুলাকে সলভ করতে পারতেছি। হায়ার ডিগ্রি বেজিয়ার কার্ভের পলিনোমিয়াল ইকুয়েশন আমার এখানে লাগতেছে না, ছোট ছোট ডিগ্রির কার্ভ সেগমেন্ট আমরা এখানে তৈরি করতেছি। ঠিক আছে, আচ্ছা,
এইবার আচ্ছা, এটা হচ্ছে বেজিয়ার কার্ভের, বি স্প্লাইন কার্ভেরও কিছু প্রপার্টিস আছে, এখানে প্রপার্টি গুলা বলা আছে, এগুলো একটু জেনে রাখবেন, পরীক্ষা হয়তো আপনাদের কখনো প্রপার্টি, বেজিয়ার কার্ভেরও কিছু প্রপার্টিস দেখছেন, বি স্প্লাইন কার্ভেরও কিছু প্রপার্টিস আছে। So, একটু অনেক সময় থিওরিটিক্যাল কোশ্চেন আসে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট প্রপার্টিটা হচ্ছে এখানে যেটা বলা হয়েছে, ডিগ্রি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ নাম্বার অফ কন্ট্রোল পয়েন্টস, যেটা অলরেডি আমি বলে গেছি, মেনশন করে গেছি। আমাদের বেজিয়ার কার্ভে কি হইতো, ডিগ্রি কতগুলা কন্ট্রোল পয়েন্ট দিছি তার উপরে ডিপেন্ড করতো। তিনটা যদি কন্ট্রোল পয়েন্ট দিতাম, ডিগ্রি হইতো n-1, ঠিক আছে, এরকম কিছু একটা আমরা এভাবে বের করতাম। বাট বি স্প্লাইন কার্ভে আমরা কিন্তু দেখতেছি যে আমাদের কন্ট্রোল পয়েন্টের উপরে ডিগ্রিটা ডিটারমাইন করতেছে না, ডিগ্রিটা আমরা নিজেরা ডিফাইন করে দিই। এই বি স্প্লাইন কার্ভ তৈরি করতে যে ছোট ছোট কার্ভ সেগমেন্ট আছে তার ডিগ্রি কত হবে, ঠিক আছে, এটা আমাদের হাতে থাকে। সো ডিগ্রি ইজ নট ডিপেন্ডেন্ট অন দ্য নাম্বার অফ কন্ট্রোল পয়েন্টস, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা কি বলা হয়েছে, দ্য ফাইনাল point of the first Bezier curve has the same coordinate as the first point on the second Bezier curve. সো এখানে যেটা বলা আছে, প্রথম যে কার্ভ সেগমেন্টটা তৈরি হবে, আমার বেজিয়ার কার্ভটা তৈরি হবে, এটাকে যদি কার্ভ সেগমেন্ট বা জিরো দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, এটাকে জিরোই দিই, শুরুটা আমরা জিরো দিয়ে রিপ্রেজেন্ট করি, আমার যদি সেকেন্ড কার্ভ যে সেগমেন্টটা তৈরি হবে এরকম যদি হয়, দেখা যাবে কি এই প্রথম কার্ভ সেগমেন্টের শেষের যে পয়েন্টটা আর সেকেন্ড কার্ভ সেগমেন্টের যে ফার্স্ট পয়েন্টটা সেটা সেম পয়েন্টই হচ্ছে হবে। সেম পয়েন্ট হওয়ার কারণে দুটার মধ্যে একটা কানেক্টিভিটি থাকে, কন্টিনিউটি থাকে, ঠিক আছে, দুইটাকে আমরা একটা কন্টিনিউয়াস লাইন হিসেবে পাই, ঠিক আছে। থার্ড পয়েন্টে এই জিনিসটা বলতেছে, দ্য ফার্স্ট ডেরিভেটিভ অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট বেজিয়ার কার্ভ ইজ সেম অ্যাজ দ্য ফার্স্ট ডেরিভেটিভ অ্যাট দ্য স্টার্ট অফ দ্য সেকেন্ড বেজিয়ার কার্ভ। আমরা যদি এই ফার্স্ট যে কার্ভ সেগমেন্টটা আছে তার শেষের পয়েন্টটা একটা ডেরিভেটিভ বের করি, ফার্স্ট ডেরিভেটিভ বের করলে বেসিক্যালি একটা ট্যানজেন্ট হচ্ছে কার্ভের উপরে দেয়, ঠিক আছে, এটা ট্যানজেন্ট দেয়, দেখা যাবে ওই ট্যানজেন্টের ভ্যালুটা সেমই হবে, ঠিক আছে। আমি যদি ফার্স্ট কার্ভের লাস্ট পয়েন্টে ট্যানজেন্টটাকে ড্র করি এবং সেকেন্ড লাইনের ফার্স্ট পয়েন্টটাতেই একটা ট্যানজেন্ট ড্র করি, দেখা যাবে যে আমরা সেম ট্যানজেন্ট পাবো, এবং ট্যানজেন্টটা বা আমি ফার্স্ট ডেরিভেটিভ যাই করতে চাই কেন, বের করতে যদি চাই, দেখা যাবে যে সেম ভ্যালুই হচ্ছে আমাকে দিবে, ঠিক আছে। ওকে, ফোর্থ পয়েন্টটা সেম একরকম থার্ড পয়েন্টের মতো। এখানে যদি দেখা যায় যে সেকেন্ড ডেরিভেটিভ আমরা বের করি ফার্স্ট কার্ভের এন্ড পয়েন্টে, এবং সেকেন্ড ডেরিভেটিভ যদি আবার বের করি সেকেন্ড কার্ভের ফার্স্ট পয়েন্টে, দ্যাট মিনস এই পয়েন্টে, দেখা যাবে যে আমার সেম ভ্যালুই দিবে। এটা দিয়ে আমরা বুঝতে পারি সেকেন্ড ডেরিভেটিভ আমাদের দেয় হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে আমরা বুঝতে পারি জিনিসটা একটা কন্টিনিউয়াস লাইন আছে, ঠিক আছে, কন্টিনিউয়াস একটা কার্ভ হচ্ছে তৈরি করতেছে এখানে, ঠিক আছে, ডিসকন্টিনিউটি নাই এখানে, ঠিক আছে, আমার যে কার্ভ সেগমেন্টটা তৈরি হবে সেটা একটা কন্টিনিউয়াস কার্ভ হবে। আচ্ছা, আই হোপ প্রপার্টিস গুলা বুঝতে পারছেন। এখানে খুব থিওরিটিক্যাল প্রপার্টিস আছে, এগুলা হচ্ছে আমার বি স্প্লাইন কার্ভের প্রপার্টি। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা বি স্প্লাইন কার্ভটাকে কিভাবে হচ্ছে তৈরি করব। নর্মালি বি স্প্লাইন কার্ভটাকে আমরা এরকম একটা ইকুয়েশনের মাধ্যমে তৈরি করতে পারি, ঠিক আছে, এরকম একটা ইকুয়েশন যেটা কাইন্ড অফ আমি আপনাদের বার্নস্টাইনের পলিনোমিয়াল দেখাইছি বেজিয়ার কার্ভে, অনেকটা ওইটার মতোই, ঠিক আছে। এখানে যদি দেখেন পিআইটা হচ্ছে আমার কন্ট্রোল পয়েন্টস, ঠিক আছে, এসটি হচ্ছে আমার বি স্প্লাইন কার্ভটার কে বোঝায়, ঠিক আছে, কার্ভের উপরে একটা পয়েন্টকে আমাকে দিবে, ঠিক আছে, বি স্প্লাইন কার্ভের একটা পয়েন্টকে হচ্ছে আমাকে দিবে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার একটু ইমার্জেন্সির জন্য স্যার একটু বাইরে যাওয়া যাবে স্যার, একটু সমস্যা আপনার ছিল আইডি কত? স্যার। আইডি কত? স্যার 120। ওকে, 120, জি ঠিক স্যার। আছে। স্যার আইডি 58। 58 এর কি সমস্যা? স্যার ওই ইমার্জেন্সি কাজের জন্য বাইরে যেতে হবে। আসলে ইমার্জেন্সি? জি স্যার। ওকে, ঠিক আছে, স্যার আইডি 058। ঠিক আছে, দিছি স্যার, এখন। জি স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে।
সো বিষয়টা যদি এখানে এসে আবার ব্যাক করি, আমাদের এই এসটিটা বেসিক্যালি আমার আগেরটার মতো বেজিয়ার কার্ভের কিউ, যেরকম কিউটা ছিল আমার বেজিয়ার কার্ভের একটা পয়েন্ট বের করতো, এই বি স্প্লাইন এসটিটা হচ্ছে আমার বি স্প্লাইন কার্ভের উপর হচ্ছে একটা পয়েন্ট বের করে হচ্ছে আমাকে দিবে। ঠিক আছে। আর এখানে যে এন আই কেটা আছে, এখানে আমাকে বলতে পারবেন কেটা কি? কে হচ্ছে আমার ডিগ্রি, আমরা কিন্তু বি স্প্লাইনে কে দিয়ে হচ্ছে ডিগ্রিকে রিপ্রেজেন্ট করছি। আর আইটা হচ্ছে 0 থেকে n পর্যন্ত ভ্যারি করে, এবং এনটা হচ্ছে আমার কি, যদি দেখেন কন্ট্রোল পয়েন্টের থেকে এক কম। ঠিক আছে, আমরা একটু আগে যেটা দেখাইছিলাম, এন এর ভ্যালু হচ্ছে যতগুলা কন্ট্রোল পয়েন্ট, যদি কন্ট্রোল পয়েন্টটা হচ্ছে আমার 10টা থাকে, এন হচ্ছে স্মল এনটা হচ্ছে 9 হবে। ঠিক আছে। সো এটা হচ্ছে আমার নাম্বার অফ কন্ট্রোল পয়েন্ট থেকে এক কম হবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে এই জিনিসটা কি এবার, কন্ট্রোল পয়েন্ট -1, ঠিক আছে, এটা একটু মনে রেখেন। এন এন আই কে, এই জিনিসটা কি? এটাকে আমরা বলি নর্মালাইজ বি স্প্লাইন ব্লেন্ডিং ফাংশন। এখন এই জিনিসটা বোঝাটা একটু ডিফিকাল্ট। আমি লাস্ট কিছু সেমিস্টারে, মানে 2টা সেমিস্টারে হচ্ছে আমি বি স্প্লাইন কার্ভ পড়াইতে গিয়ে এই জিনিসটাকে ডেরাইভ করে, এই কোশ্চেনটা ডেরাইভ করে বের করার অনেক কিছু আছে, এবং জিনিসটা অনেক কমপ্লেক্স আর ম্যাথমেটিক্যাল। আমি বের করে প্রতিবার দেখাইতাম, বাট আমি হচ্ছে এবার আপনাদের দেখাবো না, সরাসরি আমি কোয়েশ্চেনে চলে যাব। ঠিক আছে, কারণ জিনিসটা থেকে আমি কোয়েশ্চেন করি না কখনোই, কারণ বিষয়টা একটু বোঝাটা একটু কমপ্লেক্স। ঠিক আছে, আপনাদের লেভেলে। বাট এটাকে জেনে রাখেন, এটাকে আমরা বলি বি স্প্লাইন ব্লেন্ডিং ফাংশন, অথবা সিম্পলি ব্লেন্ডিং ফাংশন বলি। এটার মাধ্যমে আমরা বি স্প্লাইন কার্ভটাকে অ্যাকচুয়ালি বের করি। ঠিক আছে, কিভাবে বের করি? নর্মালি হচ্ছে কক্স ডি বোর্ডের একটা রিকার্সিভ ফর্মুলা আছে, আমরা বলি তার মাধ্যমে হচ্ছে বের করতে পারি আমরা। ঠিক আছে, এটা হচ্ছে কক্স ডি বোর্ডের আমার রিকার্সিভ ফর্মুলাটা। আমি যদি একটু দেখাই, আমরা এটা দিয়ে ক্যালকুলেশনটা করব না, সরাসরি ইকুয়েশনে চলে যাব। ঠিক আছে, কারণ একটু কমপ্লেক্স জিনিসটা বোঝা, অ্যাটলিস্ট আপনাদের লেভেলে। ঠিক আছে, হয়তো একটু হায়ার লেভেলে পড়লে তখন এগুলা আপনাদের জন্য ইজি হবে। আচ্ছা, জিনিসটা কিভাবে বের করে, এখানে যদি দেখেন আগে আমি যখন আপনাদের ডিকাস্ট্রাকচার অ্যালগরিদম দেখাইছি তখন একটা রিকার্সিভ ফাংশন দেখাইছি, এখানেও একটা রিকার্সিভ ফাংশন। এখানে এন আই যেটা আমরা যখন বের করব, ঠিক আছে, এখানে দেখতেছেন এন আই কে কিছু একটা বের করতে হবে আমাদের। ঠিক আছে, এটা যখন আমি বের করব, এই রিকার্সিভ ফর্মুলাটা দিয়ে আমি আমার ইকুয়েশনটাকে সলভ করতে হবে, এবং এখানে ইকুয়েশনটার বেস কেস হচ্ছে এটা। এটা হচ্ছে আমার বেস কেস। যদি আমি I0, আমি দেখি যে আহ, একটা কেসে 1 হবে, একটা কেসে 0 হবে। কোন কেসে 1 হবে? যখন টি এর ভ্যালু, এখানে যে টি গুলা দেখতেছেন, এই টি এর ভ্যালু হচ্ছে TI থেকে TI+1 এর মধ্যে থাকে। ঠিক আছে, জিনিসগুলো এখন আর বোঝার দরকার নেই, কারণ জেনে রাখেন যে এই ফর্মুলাটা দিয়ে আমরা ইকুয়েশনটাকে জেনারেট করি, আমাদের এখানে যে ব্লেন্ডিং ফাংশনের ইকুয়েশনটা আছে। ঠিক আছে, এটা দিয়ে ক্যালকুলেট করি, এবং এখানে যে টি গুলা আছে, এই টি গুলা নেওয়ার জন্য আমরা একটা নট ভেক্টর নেই। ঠিক আছে, এরকম একটা ভেক্টর নেই, এবং ভেক্টর থেকে এখানে টি এর ভ্যালুগুলা বসাই। ঠিক আছে, এখন এই নট ভেক্টরে কয়টা ভ্যালু থাকবে সেটা আমরা এরকম একটা ইকুয়েশন দিয়ে বের করে ফেলতে পারি। যে আমার যদি ডিগ্রি থাকে কে, এবং আমার কন্ট্রোল পয়েন্ট যদি থাকে n+1 সংখ্যক, ঠিক আছে, আমরা সিম্পলি বলে দিতে পারি যে আমার এখানে নট ভেক্টরে k+n+1 সংখ্যক নটস থাকবে। ঠিক আছে। আচ্ছা, এইগুলা গেল একটু থিওরিটিক্যাল, এগুলো আমি ইন ডেপথ এবার যাব না। এখানে একটা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা কোয়াড্রেটিক বি স্প্লাইন কার্ভ কিভাবে তৈরি করতে হয় সেটা হচ্ছে দেখব। ঠিক আছে, সো একটা কোয়াড্রেটিক, যেহেতু বি স্প্লাইন কার্ভ, কোয়াড্রেটিক মানে কি, ডিগ্রি কত হবে? 2 হবে, তাই না? ডিগ্রি হচ্ছে 2, এবং ডিগ্রি 2 এর জন্য আমার এখানে কতগুলা পয়েন্ট লাগবে, কন্ট্রোল পয়েন্ট? 3টা হচ্ছে আমার কন্ট্রোল পয়েন্ট হচ্ছে লাগবে। সো আমরা স্মল এনটাকে এখানে 2 লিখতে পারি, যেহেতু n+1 হচ্ছে আমরা নাম্বার অফ কন্ট্রোল পয়েন্ট এখানে ধরতেছি। ঠিক আছে, আমার কে 2 এবং এনও হচ্ছে 2। এখানে আমরা ওই যে একটু আগে নট ভেক্টর দেখাইছি, নট ভেক্টরের ভেক্টরটা আমরা বের করতে পারি। ঠিক আছে, নট ভেক্টরে আমরা বলছিলাম যে এই k+n+1, এই কোয়েশ্চেন দিয়ে আমরা নট ভেক্টরের কতগুলা ভ্যালু থাকবে সেটা বের করতে পারি। ঠিক আছে, সো আমি এখান থেকে সরাসরি বের করে ফেলতে পারি যে এখানে ইন টোটাল হচ্ছে আমার 0 থেকে এরকম হচ্ছে আমার ইন টোটাল অ্যাকচুয়ালি 6টা ভ্যালু লাগে। ঠিক আছে,
মানে T0 থেকে Tm পর্যন্ত, এটা হচ্ছে আমার এম এর ভ্যালুটা। ঠিক আছে, ইন টোটাল আমার 6টা ভ্যালু নট ভেক্টরে লাগবে এরকম। এবং ইউনিফর্ম যে আমার কোয়াড্রেটিক বি স্প্লাইন কার্ভটা আছে সেটার একটা বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য এটা হচ্ছে এখানে নট ভেক্টরে যে ভ্যালুগুলো আমরা ধরি সেগুলার ডিফারেন্সটা একটা ইউনিফর্ম ভ্যালু হয়। যদি এখানে খেয়াল করে দেখেন, এখানে 0 আর 1 এর ডিফারেন্স হচ্ছে 1, 2 আর 1 এর ডিফারেন্স 1, 3 2 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1। এখন ইউনিফর্ম কোয়াড্রেটিক বি স্প্লাইনে এটাই বৈশিষ্ট্য যে এখানে যে নট ভেক্টর গুলো থাকে তার ডিফারেন্সটা হচ্ছে ইউনিফর্ম হয়ে থাকে। ঠিক আছে, একটা সেম ভ্যালু হচ্ছে আমাকে দেয়। এইবার আসি হচ্ছে আমার আগের ইকুয়েশনটাতে, এই ইকুয়েশন। ঠিক আছে, এইখানে আমি এখন যেহেতু কোয়াড্রেটিক বি স্প্লাইন কার্ভ তৈরি করব, এই বি স্প্লাইন কার্ভে আমার কোয়াড্রেটিক হওয়ার কারণে এখানে আমি কে এর ভ্যালু 2 বসায় দিলাম। ঠিক আছে, এবং আমি এখানে এন এর ভ্যালু 2 বসাচ্ছি, কারণ আমরা এন এর ভ্যালু দেখছি 3টা আমার পয়েন্ট লাগে একটা কোয়াড্রেটিকের জন্য, কন্ট্রোল পয়েন্ট লাগবে, এবং সেখান থেকে আমরা এন এর ভ্যালু 2 বলে দিতে পারি। এই ইকুয়েশনটাকে যদি একটু এক্সপান্ড করে লিখি, আমরা এভাবে লিখতে পারি: n 0 0 t p 0, n 0 1 t p 1, n 0 2 t p 2। ঠিক আছে, এটা হচ্ছে আমার বি স্প্লাইন কার্ভের ইকুয়েশন। এখন এই জিনিসগুলা কিন্তু আমার বের করতে হবে। এই জিনিসগুলো একটু ডিরাইভ করে ক্যালকুলেশন করে করতে হয়। ঠিক আছে, যেটা আমি আর আপনাদের আর দেখাচ্ছি না, এটা কক্স ডিবরের রিকার্সিভ ফর্মুলা দিয়ে আমরা এই ফর্মুলাটা দিয়ে করি, এবং করার পর আরো কিছু কাজ করতে হয়। ঠিক আছে, একটু বড় কাজ আমি আর দেখাচ্ছি না, আমি দেখাই ক্যালকুলেশনটা করার পর এই ভ্যালুগুলো আসতেছে কি সেটা দেখা যাবে যে আমরা যদি কক্স ডিবরের রিকার্সিভ ফর্মুলাটা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পর আমরা এরকম কিছু ইকুয়েশনস পাই। n 0 2 এর ভ্যালুটা পাচ্ছি এরকম কিছু একটা, n 1 2 এর ভ্যালু পাচ্ছি এরকম কিছু একটা, n 2 2 এর ভ্যালু পাচ্ছি এরকম কিছু একটা। ঠিক আছে, এটাই এখন আমার, এটা দিয়েই আমরা এখন আমাদের বি স্প্লাইন কার্ভটা তৈরি করতে পারি। এটা যদি দেখেন এই কোয়েশ্চেন কিন্তু n 0 2 p0, 0 1 p1 আর 0 2 p2 এগুলা কিন্তু অ্যাডিশন করা, একটা একটার সাথে যোগ করা। এটা দিয়ে যদি আমি ক্যালকুলেশনটা করি, আমরা আমাদের বি স্প্লাইন কার্ভ তৈরি করতে পারি। এখন ক্যালকুলেশন আরো ইজি করার জন্য যে কাজটা করা হয়েছে রিসার্চাররা এই ইকুয়েশনটাকেই একটা ম্যাট্রিক্সের ফরম্যাটে নিয়ে আসছে। আমরা নর্মালি এই ম্যাট্রিক্সের ফরম্যাটটা দিয়েই ক্যালকুলেশন গুলা করি, কারণ ম্যাট্রিক্স গ্রাফিক্সে আপনারা যখন কাজ করবেন দেখবেন যে মোটামুটি সবকিছুই ম্যাট্রিক্স দিয়েই করা হয়। কারণটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বা ক্যালকুলেশনের অনেক অ্যাডভান্টেজ আছে। একটা অ্যাডভান্টেজ হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের যে ভ্যালুগুলা, আমরা প্রত্যেকটা পজিশনের যে ভ্যালুগুলা ক্যালকুলেট করি সেগুলো আমরা প্যারালালি ক্যালকুলেট করতে পারি। দ্যাট মিনস আমি যদি এই ধরেন এটা একটা 3 বাই 3 ম্যাট্রিক্স, আর এটা একটা ধরলাম 3 বাই 1 ম্যাট্রিক্স, সো আমার এখানে একটা 3 বাই 1 ম্যাট্রিক্স তৈরি হবে। ঠিক আছে, যেখানে আমি যদি এখানে 3টা ভ্যালু পাই, 3টা ভ্যালু একটা আরেকটার উপর ডিপেন্ড করতেছে না। তো আমরা ভ্যালুগুলা প্যারালালি একসাথে ক্যালকুলেট করতে পারি। তো ম্যাট্রিক্স প্যারালালি করতে পারি দেখেই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অনেক ফাস্টার হয়ে থাকে। ঠিক আছে, সো আমরা এই জিনিসটা যদি করতে চাইতাম, দেখা যায় তো আমাদের জিনিসটা লিনিয়ার কম্পিটিশন করতে হতো, আগে এটা করতাম এটা করতাম এটা করতাম। জিনিসটা যদি ম্যাট্রিক্সের মাধ্যমে করতে চাই, প্যারালালি করতে পারি। ঠিক আছে, এটা একটা বড় অ্যাডভান্টেজ। তো গ্রাফিক্সে কম্পিটিশনাল স্পিডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা মোটামুটি সব কাজই গ্রাফিক্সে সেই কারণে ম্যাট্রিক্সের মাধ্যমে করে থাকি। ঠিক আছে, গ্রাফিক্সে জিপিইউর মাধ্যমে সব ধরনের ক্যালকুলেশন করা হয়। জিপিইউর মেইন বৈশিষ্ট্যটাই বড় একটা অ্যাডভান্টেজই এটা যে জিপিইউর মাধ্যমে আমরা প্যারালাল কম্পিটিশনটা করতে পারি। ঠিক আছে, বা মাল্টি থ্রেডেড কম্পিটিশন গুলা করতে পারি। আচ্ছা, এই জিনিসটাকে আমরা এবার আসি এখানে। আচ্ছা, এই জিনিসটাকেই এখানে যে জিনিসটা ইকুয়েশনটা দেখছেন এটাকেই আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে এভাবে লিখছি, সেম জিনিসই। আপনি যদি দেখেন এখানে, আমি যদি এই ইকুয়েশন গুলা আর কোএফিসিয়েন্ট গুলা দেখি, এটার কোএফিসিয়েন্ট 1, এটার হচ্ছে -2, এখানে 1, আবার এখানে -2 2 1। এখানে যদি দেখেন p2, সো আচ্ছা এখানে স্কোয়ার, আচ্ছা স্কোয়ারের ভ্যালু হচ্ছে কোএফিসিয়েন্টটা হচ্ছে 1, পরের গুলা হচ্ছে 0 আমরা বলতে পারি। এখন যদি কোএফিসিয়েন্ট গুলা দেখেন, এখানে 1 -2 1, এখানে দেখেন 1 -2 1ই কিন্তু আছে। এখানে সেকেন্ডটাতে যদি দেখেন -2 -2 আর হচ্ছে +1, সরি এখানে +2 ছিল, -2 না, -2 +2 আর হচ্ছে 1।
থার্ডটাতেও দেখেন 1 0 0, মানে সেম ভ্যালুই, এখানে ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন করা হয়েছে। এখানে টি স্কোয়ার টি, আর এখানে যদি একটা আমরা 1 চিন্তা করি, এখানেও কিন্তু দেখেন টি স্কোয়ার টি আর 1ই আছে। এখানে যদি দেখেন P0 P0 P1 আর P2 আছে, এখানেও আমরা P0 P1 P2ই রাখছি। এখানে সবগুলার সামনে একটা হাফ আছে, এখানেও কিন্তু একটা হাফ রাখা হয়েছে। সো বেসিক্যালি এই ম্যাট্রিক্সটাকে যদি আপনারা মাল্টিপ্লাই করেন, দেখেন দেখা যাবে যে এই ইকুয়েশনটাই, এই যে অ্যাডিশন করে যে পুরাটা ইকুয়েশন পাওয়া গেছে, ওই ইকুয়েশনটাই আমরা পাচ্ছি। এবং এই ম্যাট্রিক্সের যে মাধ্যমে যে ইকুয়েশনটা এখানে বের করা হয়েছে, এইটাই বেসিক্যালি একটা বি স্প্লাইন কার্ভের ম্যাট্রিক্সের ফরম্যাটেড ইকুয়েশন। এইখানে আমরা যদি এখন টি এর ভ্যালু বসাই, আমরা আমাদের বি স্প্লাইন কার্ভের যে ছোট ছোট কার্ভ সেগমেন্ট গুলা পাই, ওই কার্ভ সেগমেন্টের পয়েন্ট গুলা বের করে ফেলতে পারবো বেজিয়ার কার্ভের মতো। এটারই আরো জেনারেলাইজ ফরম্যাটে এভাবে লেখা হয়েছে। ঠিক আছে, এখানে দেখেন, এখানে জাস্ট একটা সাবস্ক্রিপ্ট অফ আই বসানো হয়েছে, এবং এখানে P0 জায়গায় PI+1 PI+2 বসানো হয়েছে। এটা কি বোঝায়? এটা বোঝায় যে দেখেন, প্রথম পয়েন্টটা, প্রথম যে আমার কার্ভ সেগমেন্টটা আছে S0, যদি আমি চিন্তা করি, এটা তৈরি করার জন্য আমার তিনটা, যেহেতু কোয়াড্রেটিক, তিনটা পয়েন্ট আমার লাগতেছে, P0 P1 আর P2। ঠিক আছে, এই তিনটা পয়েন্ট দিয়ে আমি প্রথম কার্ভ সেগমেন্টটা তৈরি করতেছি। সিমিলারলি আমার সেকেন্ড কার্ভ সেগমেন্ট যদি আমি S1 ধরি, S1 তৈরি করার জন্য আমার এস, দেখেন PI+1 I+2, দ্যাট মিনস হচ্ছে P1 P2 আর P3 পয়েন্ট লাগবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে প্রত্যেকটা কার্ভ সেগমেন্ট আমরা প্রতিবার তিনটা তিনটা করে পয়েন্ট নিয়ে তৈরি করে ফেলতে পারবো এই কোয়েশনের মাধ্যমে। ঠিক আছে, করলে এরকম একটা কার্ভ আমরা পাই। এটা হচ্ছে বি স্প্লাইন কার্ভ, একটা বি স্প্লাইন কার্ভ, ইউনিফর্ম বি স্প্লাইন কার্ভ। আমি যদি আর একটু স্পেসিফাই করে বলি, ইউনিফর্ম কোয়াড্রেটিক বি স্প্লাইন কার্ভ। ইউনিফর্ম কোয়াড্রেটিক বি স্প্লাইন কার্ভের একটা ছোট ইস্যু আছে, ইস্যুটা যদি একটু খেয়াল করে দেখেন, আমাদের বেজিয়ার কার্ভে কিন্তু একদম স্টার্টিং পয়েন্ট থেকে আমাদের কার্ভটা তৈরি হচ্ছিল। ঠিক আছে, এবং এন্ড পয়েন্ট থেকে আবার যায় শেষ হচ্ছিল। এখানে ইউনিফর্ম কোয়াড্রেটিক বি স্প্লাইন কার্ভের মাধ্যমে আমরা যখন কার্ভটাকে তৈরি করছি, তখন কিন্তু এই স্টার্ট পয়েন্ট থেকে আর কার্ভটা তৈরি হচ্ছে না, একটা মিডল পয়েন্ট, মাঝামাঝি একটা পয়েন্ট থেকে তৈরি হচ্ছে, এবং এখানেও সেম এন্ড পয়েন্টে গিয়ে সেটা এন্ড হচ্ছে না, একটা মাঝামাঝি জায়গা থেকে স্টার্ট হয়েছে। এটা হচ্ছে একটা প্রবলেম ইউনিফর্ম কোয়াড্রেটিক বেজিয়ার কার্ভ নিয়ে আমরা যখন কাজ করি তখন। এটা বেসিক্যালি হয় আমাদের ওই নট ভেক্টর গুলার কারণে, আমরা নট ভেক্টর গুলা যে ইউনিফর্মলি ডিফাইন করি তার কারণে। এখন এইটাকে সলভ করার জন্য আরেকটা হচ্ছে আমরা বি স্প্লাইন কার্ভ সাধারণত ইউজ করে থাকি, সেটার নাম হচ্ছে ওপেন ইউনিফর্ম বি স্প্লাইন কার্ভ। ঠিক আছে, ওপেন ইউনিফর্ম বি স্প্লাইন কার্ভে যেই কাজটা করা হয়, আমরা নর্মাল ইউনিফর্ম বি স্প্লাইন কার্ভের প্রবলেম গুলা দেখছি যে এখানে সবগুলা রেঞ্জের জন্য আমরা কার্ভটাকে পাই না। ঠিক আছে, স্টার্টিং পয়েন্ট থেকে কিন্তু আমরা পাই না, এন্ড পয়েন্টেও আমরা কার্ভটাকে পাই না। ঠিক আছে, এবং এজ এ রেজাল্ট হচ্ছে স্টার্ট এবং এন্ড কন্ট্রোল পয়েন্টে সেগুলো যে মিট করে না। এই প্রবলেমটাকে আমরা ওপেন ইউনিফর্ম বি স্প্লাইন কার্ভের মাধ্যমে সলভ করে থাকি বাই সেটিং দ্য ফার্স্ট k nodes the same value and the last k node to have the same value। ঠিক আছে, জিনিসটা কি? আমরা যদি আবার যে ওই নটস, নাম্বার অফ নটস নিয়ে যদি একটু কথা বলি, আমরা এই ইকুয়েশনটা অলরেডি দেখছি যে আমার একটা বি স্প্লাইন কার্ভের তৈরি করার জন্য এতগুলা নট, একটা নট ভেক্টর লাগে, নট ভেক্টরে এতগুলা নটস লাগে, k+n+1 সংখ্যক। আমি যদি একটা কোয়াড্রেটিক বি স্প্লাইন কার্ভ চিন্তা করি, যেখানে আমার কন্ট্রোল পয়েন্ট দেওয়া আছে 5টা। ঠিক আছে, সেই ক্ষেত্রে n এর ভ্যালু হচ্ছে 4, আমার নাম্বার অফ নটস হবে হচ্ছে, কে যদি থাকে 2, নাম্বার অফ নটস হবে হচ্ছে 2+4+1, দ্যাট মিনস 7টা। তা আগে তো জাস্ট এরকম লিখছিলাম আমরা 0 1 2 3, সরি 3 4 5 6 7, এইভাবে আমরা নট ভেক্টর গুলা দিছি। এখন এই ওপেন ইউনিফর্ম বি স্প্লাইন কার্ভে জিনিসটা একটু অন্যভাবে লেখা হয়। আমরা বলতেছি কি, ফার্স্ট কে নোটস কে আমরা সেম ভ্যালু দিই, আবার লাস্ট কে নোটস কে আমরা সেম ভ্যালু দিই। ঠিক আছে, তো কে সংখ্যক নট, কে এর ভ্যালু হচ্ছে 2। তো দেখেন, আমরা 0 থেকে স্টার্ট করে প্রথম দুইটা নটের ভ্যালু 0ই রাখছি। ঠিক আছে, এরপরে আবার লাস্টের যেই দুইটা নট ভেক্টরের নটের ভ্যালু আছে, এখানে ভ্যালুগুলো আছে, সেগুলো কিন্তু সেম রাখছি। মাঝের গুলা এখান থেকে আবার 0-তে শেষ হয়েছে, 0 থেকে আমরা এক এক করে জাস্ট বাড়াইছি আগেরটার মতো।
ঠিক আছে, 0 1 2 3, এখানে 3তে শেষ হয়েছে, বাকি দুইটাও সেম, লাস্টের দুইটা ভ্যালু রাখছি কি সংখ্যক ভ্যালু। ঠিক আছে, এই কাজটা করছে। এই কাজটা করে যদি আমরা এবার বি স্প্লাইন কার্ভের ইকুয়েশনটাকে তৈরি করি, দেখা যাবে কি একটু ডিফারেন্ট হচ্ছে, আগেরটা তুলনায় একটু ডিফারেন্ট একটা ইকুয়েশন হচ্ছে আমরা পাই। এখানে আমরা ইকুয়েশন সলভ করছি, ইকুয়েশন গুলো আমি বলছি অলরেডি, দেখাবো না কারণ জিনিসগুলো একটু কমপ্লিকেটেড। ঠিক আছে, বাট আমরা এই জিনিসগুলো এই কক্স রিপোর্টের রিকার্সিভ ফাংশন দিয়ে সলভ করি, করে হচ্ছে আমরা দেখেন এখানেও এরকম একটা ইকুয়েশন পাইছিলাম। ঠিক আছে, এইটাই যদি আমি ওপেন এর ক্ষেত্রে করি ডিফারেন্ট নট ভেক্টর দিয়ে, দেখা যাবে কি ডিফারেন্ট, এখানে যে এরকম একটা ম্যাট্রিক্স পাইছি, ডিফারেন্ট একটা ম্যাট্রিক্স হচ্ছে এখানে আমরা পাবো। ঠিক আছে, এই ক্ষেত্রে কিরকম ডিফারেন্ট, এখানে দেখেন A0, দ্যাট মিনস প্রথম কার্ভ সেগমেন্টের জন্য একটা ম্যাট্রিক্স পাইলাম। এগুলা মোটামুটি সেম, জাস্ট এই জিনিসটা হচ্ছে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে ডিফারেন্ট। দেখেন এটা হচ্ছে SI যে কার্ভ গুলো আছে, ঠিক আছে, মাঝের যে কার্ভ গুলো আছে, মাঝের যে কার্ভস গুলা আছে সেইগুলা হচ্ছে এই ইকুয়েশনটা, 2 নাম্বার ইকুয়েশন ফলো করবো, 2 নাম্বার ম্যাট্রিক্সটাকে ফলো করুন। আবার লাস্টের যে কার্ভ সেগমেন্টটা থাকবে এখানে, ঠিক আছে, লাস্টের যে কার্ভ সেগমেন্টটা থাকবে সেইটা এই 3 নাম্বার ম্যাট্রিক্সটার মাধ্যমে হচ্ছে আমরা তৈরি করব। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট ম্যাট্রিক্সটা দিয়ে দেখেন S0তম কার্ভ সেগমেন্ট, এটাকে আমরা S0 বলতেছি, এইটাকে আমরা Sn-1 N-2 ধরতেছি। ঠিক আছে, Sn-2তম কার্ভ সেগমেন্ট, আর বাকিগুলা হচ্ছে মাঝের S1 S2, এমনি এমনি করে আমরা Sn-3তম কার্ভ সেগমেন্ট হচ্ছে এখানে পাচ্ছি। ঠিক আছে, দেখেন 3টা ইকুয়েশন, এবং 3টার মধ্যে মাঝেরটা যদি দেখেন 1 - 2 1 -2 2 1, এটা কিন্তু আগেরটাই। দেখেন সেম জিনিস, মাঝের কার্ভগুলা বের করার জন্য আমার বি স্প্লাইন, ইউনিফর্ম বি স্প্লাইনের মাধ্যমেই আমরা করে থাকি এখানে। ঠিক আছে, কিন্তু জাস্ট প্রথম কার্ভ সেগমেন্টটার জন্য এবং লাস্টের কার্ভ সেগমেন্টটার জন্য আমরা ডিফারেন্ট ম্যাট্রিক্স জাস্ট এখানে ইউজ করতেছি। এটা হচ্ছে এই নট ভেক্টরটা থেকে বলে দিতে পারি আমরা। নট ভেক্টর দেখেন মাঝের গুলা কিন্তু আমরা ইউনিফর্মই রাখছি, বাট এই প্রথমটা এবং লাস্টেরটা আমরা ডিফারেন্ট রাখছিলাম। এটা রাখার কারণে এই ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে গেছে, প্রথম কার্ভ সেগমেন্ট এবং লাস্টেরটা। ঠিক আছে, এবং এইভাবে যদি আমি কার্ভটাকে এবার তৈরি করি, দেখা যাবে যে আমার ফার্স্ট পয়েন্টটা ফার্স্ট কন্ট্রোল পয়েন্টে, এবং লাস্ট যে কার্ভের লাস্ট পয়েন্টটা সেটা লাস্ট কন্ট্রোল পয়েন্টে গিয়ে মিট করবে। ঠিক আছে, তো ওপেন ইউনিফর্মের মাধ্যমে আমরা আরো বেটার একটা বি স্প্লাইন কার্ভ হচ্ছে তৈরি করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ওপেন ইউনিফর্ম। আচ্ছা, মোটামুটি শেষ, একটা প্র্যাকটিস প্রবলেম করে আপনাদের ছেড়ে দিব। সো এইটা এই ধরনের প্রবলেমগুলো পরীক্ষায় হচ্ছে আমাদের আসে। ঠিক আছে, এটার জন্য আপনাদের এই ম্যাট্রিক্স গুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, আমরা প্রবলেমটাতে চলে যাই। আচ্ছা, সবাইকে বুঝছেন কি বলছি এখন পর্যন্ত? জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? কিছু ম্যাট্রিক্স দেখাইছি, ম্যাট্রিক্স গুলো মনে রাখলেই হবে, আমরা কোনো ডেরাইভেশন এখানে যাই নাই। ঠিক আছে, এখানে আমরা ম্যাট্রিক্স দিয়ে প্রবলেম সলভ করতে পারলেই হবে। আর আপনারা বি স্প্লাইন কার্ভের কি জন্য আমরা ইউজ করি, কেন ইউজ করি, তার সুবিধাগুলা কোথায়, অসুবিধা কোথায়, প্রপার্টি গুলা কি, এগুলা মনে রাখলেই হবে। আচ্ছা, আহ এবার আসি প্র্যাকটিস প্রবলেমটাতে। দেখেন আমাদের কি বলছে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে, এখানে কি কোন কার্ভটা বলছে, এখানে কি বেজিয়ার কার্ভ বলছে, নাকি ইউনিফর্ম কোয়াড্রেটিক বি স্প্লাইন কার্ভ বলছে, নাকি ওপেন ইউনিফর্ম বি স্প্লাইন কার্ভ বলছে। এই জিনিসগুলো আপনাদের কোয়েশ্চেনটা একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে। আমি অনেক সময় এরকম হয়েছে যে বলছি ইউনিফর্ম বি স্প্লাইন কার্ভ, আর অ্যান্সার করছেন যে বেজিয়ার কার্ভ। এটা করলে কিন্তু হবে না। ঠিক আছে, সো কোয়েশ্চেনটা ভালো করে পড়তে হবে। আচ্ছা, a curve is defined by 5 control points, P0, P1, P2, P3, P4, পাঁচটা কন্ট্রোল পয়েন্ট দেওয়া আছে। ফাইন্ড দ্য পয়েন্টস অন দ্য কার্ভ সেগমেন্ট ফর T0, টি এর ভ্যালুটা দেওয়া আছে। ঠিক আছে, আমার কার্ভ সেগমেন্টের সবগুলা কার্ভ, এখানে আমার যতগুলা কার্ভ সেগমেন্ট তৈরি হয় বি লাইনের, ততগুলা কার্ভ সেগমেন্টের জন্য আমি T0 এর ভ্যালু বসাইলে যে পয়েন্টটা পাবো সেই পয়েন্টগুলা আমাকে বের করে দেখাইতে হবে। এখন আমাকে কি বলতে পারবেন, আমার এখানে কন্ট্রোল পয়েন্ট দেওয়া আছে 5, এবং বলা আছে যে কোয়াড্রেটিক বি স্প্লাইন কার্ভ, দ্যাট মিনস কিউব 2। তাইলে
কতগুলা কার্ভ সেগমেন্ট হচ্ছে আমার লাগবে, নাম্বার অফ কার্ভ। স্যার 4 - 2 + 1। আচ্ছা, এটা কিভাবে আমরা বের করছি? 4 - 2 + 1 কিভাবে বের করছি? জি স্যার। স্যার এন যে n মাইনাস, - k+1 এর ভেরি ফর্মুলাটা। গুড। এখান থেকে কত আসতেছে আমাদের? স্যার 3। 3। তার মানে তিনটা কার্ভ সেগমেন্ট হচ্ছে আমার এখানে হবে। ঠিক আছে, তিনটা হচ্ছে আমার কার্ভ সেগমেন্ট হবে। তো আমি বি স্প্লাইন কার্ভের ইকুয়েশন জানি, এটা ইউনিফর্ম কোয়াড্রেটিক বি স্প্লাইন কার্ভের ইকুয়েশন। এখান থেকে আমি S0, S1 আর S2 এই তিনটা কার্ভ সেগমেন্টের জন্য টি এর ভ্যালু 0 বসাবো। 0 বসাইলে যে পয়েন্টটা হবে সেই পয়েন্টটা হচ্ছে আমরা বের করে দেখাবো, জাস্ট এটাই হচ্ছে কোয়েশ্চেন। এখন এখানে একটা করে দেখানো হয়েছে। S0-র জন্য আমরা টি এর ভ্যালু বসাইলাম। এখানে S0 হইলে আমার প্রথম কার্ভটার জন্য প্রথম তিনটা কন্ট্রোল পয়েন্ট লাগবে, P0, P1 আর P2। ঠিক আছে, এবং প্রথম তিনটা কন্ট্রোল পয়েন্ট আমার দেওয়া আছে হচ্ছে 1 2 3 8 আর 5 2। ঠিক আছে, 1 2 3 8 5 2 আমরা বসাইলাম। এখানে হাফ যা আছে তাই, এখানেও যা আছে তাই। এইখানে কি করছি, টি এর ভ্যালু 0 যেহেতু, T = 0, T 0 0 আমরা বসাইছি। ঠিক আছে, এগুলো টি এর ভ্যালু যেহেতু 0, ডিফারেন্ট কিছু থাকলে কিন্তু ডিফারেন্ট বসাবো। আমি যদি বলতাম কার্ভ সেগমেন্টের লাস্ট পয়েন্টটা বের করেন, তখন টি এর ভ্যালু কত হইতো? স্যার 1। টি এর ভ্যালু হচ্ছে তখন 1 হইতো কিন্তু। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, সো এখন 0 বসাইলাম, বসাইলে এখানে দেখেন কিছু ম্যাট্রিক্স আছে। আমি আশা করি এই ম্যাট্রিক্স গুলো ক্যালকুলেশন আপনারা করতে পারবেন, করে হচ্ছে নিজেরা একটু কষ্ট করে করবেন, নাহলে কিন্তু এগুলো ভুল হয় পরীক্ষায়। করে দেখবেন যে এটার অ্যান্সার 2 5 আসে কিনা। ঠিক আছে, আমি ক্যালকুলেশনে যাব না, বিকজ ইউ গাইজ আর ভেরি স্মার্ট এনাফ টু ডু দিস ক্যালকুলেশনস। বাট এটা নিজেরা একটু চেষ্টা করবেন। ঠিক আছে, সিমিলারলি এইটার ক্ষেত্রে কি হবে বলতে পারবেন? এখানে প্রথম ম্যাট্রিক্সের ভ্যালুটা কি হবে, চেঞ্জ কোথায় হবে? এটা সেকেন্ড কার্ভ সেগমেন্টে আমার কন্ট্রোল পয়েন্ট হচ্ছে P1, P2 আর P3 লাগবে। ঠিক আছে, কন্ট্রোল পয়েন্ট আমার এখানে P1 আর P2 আমরা জানি। স্যার 3 8 রাইট, 5 2 আর হচ্ছে 7 1। 7 1 হবে আমার থার্ড পয়েন্টটা। ঠিক আছে, 7 1, বাকি সব যা বাকিগুলো আগের সেম মতোই। স্যার। আগের মতোই, হ্যাঁ। করলে আমরা একটা কিছু পয়েন্টস পাবো। ঠিক আছে, সিমিলারলি এটাও। এখন অনেক সময় আমি বলতে পারি যে লাস্ট দুইটা কার্ভ সেগমেন্টের বের করেন, সেক্ষেত্রে কি করা যাবে না? জি স্যার। আমরা লাস্ট দুইটা কার্ভ সেগমেন্ট ইজিলি বের করতে পারবো এখানে। আচ্ছা, সিমিলারলি আগের প্রবলেমটাই দেখেন, আর একটু কোয়েশ্চেনটা চেঞ্জ করে দিছি আমি। বলছে কি এখানে ওপেন ইউনিফর্ম কোয়াড্রেটিক বি স্প্লাইন কার্ভ, জাস্ট এটাই, এতটুকু। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? যদি ইউনিফর্ম কোয়াড্রেটিক না বলে আমি বলি ওপেন ইউনিফর্ম কোয়াড্রেটিক বি স্প্লাইন কার্ভের কার্ভ সেগমেন্ট গুলোর পয়েন্ট বের করেন T0-র জন্য, কি করতে হবে? একটু আগেই দেখাইছি, ওপেন ইউনিফর্মের জন্য আমার কি হয়ে যায়, তিনটা এরকম ম্যাট্রিক্স আসে, তাই না? এই ম্যাট্রিক্সটা তখন আমরা ইউজ করব। এখানে আমরা দেখতেছি আগের মতোই এখানে তিনটা কার্ভ সেগমেন্ট থাকবে। এখন কিন্তু আমরা প্রথম যে আমার কার্ভ সেগমেন্ট থাকবে তার জন্য ম্যাট্রিক্সটা একটা ডিফারেন্ট ম্যাট্রিক্স, মাঝের গুলার জন্য একটা ডিফারেন্ট ম্যাট্রিক্স, এবং লাস্টেরটার জন্য আরেকটা ডিফারেন্ট ম্যাট্রিক্স আমরা ইউজ করতেছি। এইখানে মাঝের ম্যাট্রিক্সটা একটু ডিফারেন্ট হবে। ঠিক আছে, দিয়ে ক্যালকুলেশনটা আমরা করব। ঠিক আছে, ওপেন থাকলে ম্যাট্রিক্স কিন্তু চেঞ্জ হয়ে যাবে প্রথম আর লাস্টেরটার ক্ষেত্রে, কার্ভ সেগমেন্টে। এবার যদি আমরা পয়েন্টগুলো বসাই, 1 2 3 8 5 2 আমার প্রথম তিনটা পয়েন্ট, ক্যালকুলেশন করে দেখা যাবে যে 1 2 পয়েন্টটা পাচ্ছি। দেখেন, আমরা কিন্তু প্রথম কন্ট্রোল পয়েন্টটার ভ্যালু পাইছি। ঠিক আছে, যেটাই আমি বলতেছিলাম, আমরা কিন্তু ইউনিফর্ম ইউনিফর্ম যে আমার বি স্প্লাইন ছিল সেটাই পাই নাই। আমার কিন্তু বেজিয়ার কার্ভ একদম স্টার্ট পয়েন্ট থেকে স্টার্ট হয় কার্ভটা। ঠিক আছে, বাট বি স্প্লাইনে কিন্তু আমরা ডিফারেন্ট পয়েন্ট পাইছিলাম, এখানে 2 5 পাইছি, স্টার্ট পয়েন্টটা থেকে স্টার্ট হয় নাই। ঠিক আছে, এইখানে কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, এবং দেখা যাবে কি এন্ড পয়েন্টেরও আমি যদি এখানে এন্ড কার্ভ সেগমেন্টের লাস্ট পয়েন্টটা বের করতাম, ক্যালকুলেশন করতাম, আমাকে বলতে পারবেন কোন ভ্যালুটা আমরা পাইতাম? আমি যদি S21 ক্যালকুলেট করতাম, কোন ভ্যালুটা আমরা পাইতাম এখানে? লাস্ট কার্ভ সেগমেন্টটা লাস্ট কন্ট্রোল পয়েন্টকে মিট করবে, তাই না, ওপেন ইউনিফর্মের ক্ষেত্রে?
কোন পয়েন্টটা পাইতাম তাহলে? 80 স্যার। 80 পাইতাম, তাই না? 80, এটা ক্যালকুলেশনটা করে দেখলেই আপনারা বুঝতে পারবেন আরো, ঠিক আছে? এটা যদি ক্যালকুলেশন করেন ইজিলি এই জিনিসটাকে বের করে ফেলতে পারবেন। তো আমি বলবো যে এই ক্যালকুলেশনগুলো একটু কমপ্লিট করবেন, নিজেরা একটু হাতে কলমে করে দেখবেন, করলে হচ্ছে এগুলা এক্সামে হচ্ছে অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, মোটামুটি শেষ। সো এখানে আমি একটা তো বইয়ের চ্যাপ্টার আমি দিছি, এই বই থেকে দেখতে পারেন, আর দুটা ইউটিউবের লিংক হচ্ছে আমি দিছি, যেখান থেকে এখানে অনেক কিছু আমি রেফারেন্স নিছি। ঠিক আছে, আপনারা যদি ইনডেপথ আরো অ্যানালাইসিস করতে চান, স্টাডি করতে গেলে এই যে লিঙ্কগুলাতে একটু যেয়ে দেখেন। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে আজকের লেকচার নিয়ে? নো স্যার।